আসসালামু আলাইকুম প্রিয় এক্সিসবাসী, আবারও চলে এলাম নতুন আরো একটি সেশন নিয়ে। আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। ইতিমধ্যে আপনারা সকলেই জানেন যে এক্সিস মেডিকেল স্কুলের জার্নি টুয়ার্ড এক্সিলেন্সের ধারাবাহিকতায় এখন পর্যন্ত 1900-এরও বেশি ভিডিও করেছে একাডেমিক, ক্যারিয়ার, ক্লিনিক্যাল সহ আরো অনেক কিছু নিয়ে। তারই ধারাবাহিকতায় আসন্ন প্রফ এক্সামিনেদেরকে লক্ষ্যে রেখে আমরা নতুন একটি ভিন্নধর্মী সেশন নিয়ে চলে আসি আমাদের স্পেশাল একজন অভিজ্ঞ চিকিৎসক নিয়ে। সেশনটি হচ্ছে আমরা ইউজুয়ালি ভাইবা আর লেকচার রিলেটেড অন ক্লাস তো করে থাকি, কিন্তু রিটেন রিলেটেড যেসব কোশ্চেন বা রিটেন কোশ্চেনগুলো কিভাবে আনসার করতে হয় এ টাইপের কোনো গাইডলাইন বা হচ্ছে পর্যাপ্ত গাইডলাইন আমরা পেয়ে থাকি না। সেই ধারণাকে আমরা হচ্ছে লক্ষ্যে রেখে এই স্পেশাল সেশনের আয়োজনে, যার হচ্ছে একটি পার্ট অলরেডি শেষ হয়ে গিয়েছে আমাদের পূর্ববর্তী ক্লাসগুলোতে, এবং আজকের টপিক হচ্ছে হেপাটোলজি সিস্টেম, স্প্লেন এবং প্যানক্রিয়াস, যা সার্জারি প্রফের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি হোস্ট হিসেবে আছি জানাতে ফেরদৌস কল্পনা, শাহাবুদ্দিন মেডিকেল কলেজ 5th ইয়ার। আমার সাথে আছেন আমাদের খুবই প্রিয় একজন স্যার, ডক্টর আহমেদ সামি আল হাসান স্যার। স্যার হচ্ছেন কর্মরত আছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে ডিপার্টমেন্ট অফ দ্য সার্জারি, কুর্মিটোরা জেনারেল হসপিটালে। আরো বলে রাখি, যে কেউ চাইলে কিন্তু যে কোনো কোশ্চেন করতে পারেন সরাসরি কমেন্ট করার মাধ্যমে। আমি আপনাদের হয়ে স্যারের কাছে কোশ্চেনটি পৌঁছে দেব। চলুন আর কথা না বাড়িয়ে স্যারের কাছে চলে যাওয়া যাক। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম জান্নাত, ধন্যবাদ for nice introduction and thank you to the Axis Medical School for arranging these sorts of very examination focused academic sessions, especially for the 5th year students, MBBS students. তো সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, খুবই আসলে একটা শীতের রাতে আজকে এই ক্লাস নিতে এসেছি। রাত 11টা বাজে, শীতের জন্য আসলে অনেক রাত। তো যারা ধৈর্য ধরে শুনছো আমাকে, তো তাদেরকে ধন্যবাদ। তাই আমি চেষ্টা করব খুব কনসাইজড ওয়েতে এই আজকে টপিকসটা নিয়ে আলাপ করার। তোমরা জানো যে সার্জারি পেপার 1 এর সিস্টেমগুলি নিয়ে আমরা আলাপ করেছিলাম। তার মধ্যে এলিমেন্টারি সিস্টেম মানে আপার জিআই ট্র্যাক্ট, লোয়ার জিআই ট্র্যাক্টের যে প্রবলেম বেসড যে রিটেন কোশ্চেন গুলি, সেগুলি নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা শেষ হয়েছে। তো আজকে আমরা আপার জিআই এবং লোয়ার জিআই এর পরে তৃতীয় যে সিস্টেম, সেটা হচ্ছে হ্যাপাটোবিলিয়ারি সিস্টেম এন্ড প্যানক্রিয়াস এন্ড স্প্লিন। এই সিস্টেমের রিটেন কোশ্চেন গুলি নিয়ে আলাপ করব। তো তোমরা জানো, যেহেতু আমি ক্লাসটা আসলে 1 ঘন্টার বেশি নিই না এত রাতে, তো একদিনে আসলে শেষ হবে না হ্যাপাটোবিলিয়ারি এন্ড প্যানক্রিয়াটিক সিস্টেম। তো আমরা আসলে ভাগ করে করেই নিব তোমাদের বোঝার সুবিধার জন্য। তো আমরা আসলে ফার্স্টে আজকে হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম থেকে যেই প্রবলেমটা খুব সবচেয়ে বেশি আসে এবং সব ইউনিভার্সিটিতে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস বিইউপি, সেটা হচ্ছে আসলে জন্ডিস, বিশেষ করে অবস্ট্রাকটিভ জন্ডিস। তো এই অবস্ট্রাকটিভ জন্ডিস রিলেটেড আমরা প্রবলেমগুলি নিয়ে আমরা আসলে আজকে ডিসকাশন করব এবং দেখবা যে খুব সহজ। আমি কয়েকটা সূত্র তোমাদেরকে ধরিয়ে দিতে চাই, তাহলেই তুমি দেখবা যে অবস্ট্রাকটিভ জন্ডিস থেকে যে প্রবলেম বেসড কোশ্চেন গুলি আসে, সেটা তুমি খুব সহজেই সমাধান করতে পারবা। এখন আমরা কয়েকটা ক্লিনিক্যাল সিনারিও নিয়ে একটু আলাপ করি। আর যারা নতুন ক্লাস করছো তাদের উদ্দেশ্যে একটু বলতে যাচ্ছি যে এই রিটেন এক্সামিনেশনটা সার্জারি পেপার 1 এখন প্রবলেম বেসড হয়ে গিয়েছে, ক্লিনিক্যাল সিনারিও বেসড হয়ে গিয়েছে। সরাসরি ক্লিনিক্যাল ফিচার জানতে চাওয়া বা সরাসরি একটা শর্ট নোট দেওয়া, এগুলো আসে কিন্তু সংখ্যায় খুব কম। একটা ক্লিনিক্যাল প্রবলেম দিয়ে আসলে জানতে চায়, মানে কেউ এখন এভাবে আসলে খুব কমই কোশ্চেন আসে যে ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল ফিচার অফ একিউট কোলিসিস্টাইটিস বা ডিসক্রাইব দ্য ক্লিনিক্যাল ফিচার অফ পেপটিক আলসার ডিজিজ। বরং একিউট কোলিসিস্টাইটিস বা পেপটিক আলসার ডিজিজের একটা ক্লিনিক্যাল সিনারিও তৈরি করে দিয়ে সেখান থেকে ডায়াগনোসিস জানতে চায়, ইনভেস্টিগেশন জানতে চায়, এবং এই জায়গাটাতেই ছাত্রছাত্রীদের একটা দুর্বলতা বা একটা ভীতি কাজ করে। তো আমি এই জন্য রিটেনের সরাসরি কোশ্চেন গুলি নিয়ে খুব বেশি ডিসকাশন করব না, আমি প্রবলেম বেসড কোশ্চেন গুলি নিয়ে ডিসকাশন করব। তো প্রবলেম গুলি দেখানোর আগে আমি একটু ডিসকাশন করতে চাই, যেহেতু আজকে হ্যাপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের আমি শুধু জন্ডিস অংশটার উপরে ফোকাসড থাকবো। জন্ডিস রিলেটেড যে ক্লিনিক্যাল সিনারিও গুলি কি আছে বা কিভাবে আমি ডায়াগনোসিসে পৌঁছতে পারবো, সেটা সম্পর্কে একটু আলাপ আলোচনা শুরু করি। এখন
একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আমি যেটা বলতে চাই যে সার্জারি পরীক্ষায় যে জন্ডিসটা, জন্ডিস সংক্রান্ত কোশ্চেন থাকবে, তোমরা জানো জন্ডিস 3 ধরনের হয়। একটা হচ্ছে প্রি হ্যাপাটিক জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস, তারপর হচ্ছে হ্যাপাটোসেলুলার জন্ডিস অথবা হ্যাপাটিক জন্ডিস, এবং হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস অথবা সার্জিক্যাল জন্ডিস। তুমি শিওর থাকো সার্জারি পেপার 1-এ তোমাকে যদি কোনো ক্লিনিক্যাল সিনারিওতে জন্ডিসের কথা উল্লেখ করা হয়, সেটা অবশ্যই অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস রিলেটেড। সেটা আসলে হ্যাপাটোসেলুলার জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিস না, মানে এটা ভাইরাল হ্যাপাটাইটিসের জন্ডিস না, বা সেটা হিমোলাইটিক এনিমিয়ার জন্ডিস না। তাহলে এই জিনিসটা মাথায় রাখবা যে একটা সার্জারি পরীক্ষা যখন দিতে এসেছো, সার্জারি ভাইভা যখন দিতে এসেছো, সেখানে যদি স্যাররা তোমাকে জন্ডিস রিলেটেড কোনো কোশ্চেন জিজ্ঞেস করে, তাহলে একটু ঠান্ডা মাথায় মাথায় এটা রাখবা যে নিশ্চিতভাবেই তোমাকে আসলে অবস্ট্রাকটিভ জন্ডিস বা সার্জিক্যাল জন্ডিস সংক্রান্তই একটা ক্লিনিক্যাল সিনারিও দেওয়া হচ্ছে। কারণ হ্যাপাটোসেলুলার জন্ডিস বা হিমোলাইটিক জন্ডিসের যে ক্লিনিক্যাল সিনারিও, সেগুলি আসলে সার্জিক্যাল ডিজিজের সাথে খুব বেশি রিলেটেড না, বিশেষ করে এমবিবিএস লেভেলের ছাত্রছাত্রীদের জন্য। সেগুলো মেডিসিন পরীক্ষায় সেগুলি সেই কোশ্চেন গুলি করা হয়ে থাকে, হিমোলাইটিক জন্ডিস বা হেপাটোসেলুলার জন্ডিসের ক্লিনিক্যাল প্রবলেম। তাহলে এখন যদি আমরা দেখো যে আমি কয়েকটি ইকুয়েশন এখানে করে দিয়েছি, বিভিন্ন তোমাদের ইউনিভার্সিটির যে কোশ্চেন গুলি থেকে যা আসে সেগুলিতে যে ইকুয়েশনটা দেখো, যে অনেকগুলি ইকুয়েশনের কোশ্চেন থাকে। এখন দেখো আমি 2 নম্বর ইকুয়েশনটার দিকে আমি একটু তোমাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, যে একটা ক্লিনিক্যাল সিনারিওতে দেওয়া আছে জন্ডিস, পেইল কালারড স্টুল আর জেনারেলাইজড ইচিং। এই 3টা সিনারিও যদি একসাথে দেওয়া থাকে, তাহলে ধরেই নিতে হবে সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস। আমরা জানি যে অবস্ট্রাকটিভ জন্ডিসে স্টুলটা পেল কালার হয়, কারণ কি অবস্ট্রাকটিভ জন্ডিসে তোমার বাইলের ফ্লোটা আসতে পারে না, বাইলটা তোমার ড্রেইন হয়ে সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামে আসতে পারে না, ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য সিবিডি, কমন বাইল ডাক্টে অবস্ট্রাকশনের জন্য। ফলে বাইল যেহেতু আসতে পারে না, তার মানে বাইলের ভিতরে যে তোমার পিগমেন্ট থাকে, যে কনজুগেটেড বিলিরুবিন, সেটাও তোমার ডিউডেনাম বা ইন্টেস্টাইনে আসতে পারে না। সেই কনজুগেটেড বিলিরুবিন থেকেই তোমার ইউরোবিলিনোজেন এবং স্টার্কোবিলিনোজেন তৈরি হয়। আর আমরা জানি যে স্টুলের যে কালারটা ইয়েলো হয়, হলুদ রঙের যে স্টুলের কালার হয়, সেটার দিস ইয়েলো কালার ইম্পার্টস বাই প্রেজেন্স অফ স্টার্কোবিলিনোজেন, মানে স্টার্কোবিলিনোজেন থাকার কারণে স্টুলটা হলুদ হয়। তাই যেহেতু অবস্ট্রাকটিভ জন্ডিসে বাইলের ফ্লো অবস্ট্রাক্ট হচ্ছে এট দ্য সিবিটি, তার মানে বাইলের এডিকুয়েট ড্রেনেজ হচ্ছে না ইন দ্য ডিউডেনাম এন্ড সাবসিকুয়েন্টলি ইন দ্য ইন্টেস্টাইন, সেহেতু বাইলের ভিতরে দ্রবীভূত অবস্থায় যে কনজুগেটেড বিলিরুবিন থাকে, সেটাও ডিউডেনাম বা স্মল গাটে আসতে পারছে না। তো কনজুগেটেড বিলিরুবিন যদি ডিউডেনাম বা স্মল গাটে না আসতে পারে, তাহলে কনজুগেটেড বিলিরুবিন থেকেই তো স্টার্কোবিলিনোজেন তৈরি হয়, তাই মানে স্টার্কোবিলিনোজেনও তৈরি হবে না, ফলে যে স্টুলটা আসবে সেটা পেইল কালার্ড হবে। আর জেনারেলাইজড ইচিং কেন অবস্ট্রাকটিভ জন্ডিসে হয়? জেনারেলাইজড ইচিং এই কারণে অবস্ট্রাকটিভ জন্ডিসে হয়, এই কারণেই অবস্ট্রাকটিভ জন্ডিসে হয় যে আমরা জানি যে যেহেতু বাইলটা ড্রেন করছে না, তাই বাইলের ভিতরে যে বাইল সল্ট থাকে সেটাও ড্রেন করে ইন্টেস্টাইনে পৌঁছতে পারছে না, ডিউ টু অবস্ট্রাকশন ইন দ্য সিবিডি, কমন বাইল ডাক্ট। ফলে এই যে এক্সেসিভ অ্যামাউন্ট অফ বাইল সল্ট, এটা ডিপোজিট হয়, এটা এটা যে সেটা ব্লাডে রিগার্জিটেশন হয় এবং সেটা ডিপোজিট হয় আন্ডার দ্য স্কিন, এবং সেটা স্কিনের নিচে সাবকিউটেনিয়াসলি ডিপোজিট হয়ে সেটা মাস্ট সেলকে স্টিমুলেট করে। সে মাস্ট সেলকে স্টিমুলেট করলে মাস্ট সেল থেকে ডিগ্রানুলেশনের মাধ্যমে হিস্টামিন রিলিজ হয়। সেই হিস্টামিনের কারণেই কিন্তু আমাদের সারা শরীরে ইচিং হয়। আমরা জানি যে হিস্টামিন ইজ রেসপন্সিবল ফর ইচিং। কোনো ক্লিনিক্যাল সিনারিওতে যদি এরকম একটা দেয়া থাকে যে জন্ডিসের সাথে পেল কালার্ড স্টুল, জেনারেলাইজড ইচিং, সেটা অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন আমরা যদি চিন্তা করি যে আমাদের অবস্ট্রাকটিভ জন্ডিসের কমন কজ কি, অনেক কজ আছে, 10টা 12টা 20টা 25টা কজ করা যায়, কিন্তু ফাইনাল এমবিবিএস এর স্টুডেন্টদের জন্য বা এমবিবিএস লেভেলের স্টুডেন্টদের জন্য অতগুলি কজ মাথায় না রাখতেও হবে, আমাদের মেইনলি কয়েকটা কজ রাখতে হবে। একটা হচ্ছে স্টোন, মানে কমন বাইল ডাক্টে স্টোনের কারণে আমার ইয়ে হচ্ছে কিনা, অবস্ট্রাকটিভ জন্ডিস হচ্ছে কিনা। আরেকটা কি, একটা মেলিগনেন্সি। মেলিগনেন্সি মানে কোথায়, কমন বাইল ডাক্টের মেলিগনেন্সি হতে পারে বা ডিস্টালি মেলিগনেন্সি হতে পারে, যেমন কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, মানে যেখানে এম্পুলা ও ভ্যাটারটা ওপেন করে, কমন বাইল ডাক্ট ওপেন করে, সেখানে কোনো গ্রোথের কারণে অবস্ট্রাকশন হচ্ছে কিনা। এখন দেখো এই দুইটা প্রবলেম তুমি কিভাবে বুঝবে। দেখো ফার্স্ট ইকুয়েশনটার দিকে তোমাদের দৃষ্টি আকর্ষণ করো, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। তোমার কোশ্চেনে দেওয়া হলো যে একটা পেশেন্ট প্রেজেন্টেড টু ইউ উইথ পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস উইথ পালপেবল গলব্লাডার, বললো সাথে গলব্লাডার পালপেবল। পালপেবল গলব্লাডার সরাসরি না বলে অনেক
এক্সামিনার এটাকে একটু ঘুরায় পেঁচায় বলতে পারে পালপেবল স্মুথ মাস অথবা পালপেবল সিস্টিক মাস এট দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তোমার প্রবলেমে যদি এরকম পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস থাকে, সাথে পালপেবল গল ব্লাডার কথা উল্লেখ থাকে, বা পালপেবল গল ব্লাডারটা উল্লেখ এভাবে না করে একটু ঘুরায় বললো যে পালপেবল স্মুথ মাস এট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন বা পালপেবল সিস্টিক মাস এট দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। কারণ রাইট গল ব্লাডার কোথায় থাকে? রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে থাকে। এখন একটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য যদি গল ব্লাডার ডিস্টেন্ডেড হয়, সেটা স্মুথলি ডিস্টেন্ডেড হবে। মানে সেখানে তো প্যাথোলজিটা তো গল ব্লাডারের না, প্যাথোলজিটা কোথায়? হেড অফ দ্য প্যানক্রিয়াসের। মানে হেড অফ দ্য প্যানক্রিয়াসে একটা টিউমার হওয়ায়, টিউমারটা বড় হওয়ার কারণে সেটা এম্পুলা ও ভ্যাটারটাকে অবস্ট্রাকশন করছে। এম্পুলাটা অবস্ট্রাক্টেড হওয়ার কারণে সিবিডি থেকে বাইল ড্রেন করতে পারছে না, ফলে এক্সেসিভ বাইল আস্তে আস্তে গল ব্লাডারে জমা হতে হতে ফলে গল ব্লাডার এমটি হতে পারছে না, ফলে এই গল ব্লাডারটা এই বাইল দিয়ে আস্তে 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 ডিস্টেন্ডেড হতে থাকে, ফলে গল ব্লাডারটা পালপেবল হয়ে যায়। তাই এটাকে আমরা বলছি পালপেবল গল ব্লাডার, অথবা এটা একটা পালপেবল স্মুথ মাস বা সিস্টিক মাস। সিস্টিক মাস কেন বলছি? যে ভিতরে তো বাইল থাকে, ফ্লুইড থাকে, এই জন্য এটাকে সিস্টিক মাস হিসেবে অনেক কোশ্চেনটা সেট করে, এবং এতে ভয় পেলে চলবে না। তার মানে একটা পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিসের ব্যাকগ্রাউন্ডে যদি এরকম একটা পালপেবল গল ব্লাডারের কথা কোশ্চেনে লেখা থাকে, অথবা একটা পালপেবল মাস ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক এই কথাটা লেখা থাকে, অথবা একটা পালপেবল সিস্টিক মাস একটু তোমাদেরকে কনফিউজ করার জন্য লেখা থাকে, তাহলে চোখ বন্ধ করে বুঝতে হবে যে এটা আসলে পালপেবল গল ব্লাডার। আর সাথে আছে কি পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস। এই দুইটা ইকুয়েশন একসাথে হলে এটা একদম চোখ বন্ধ করে লিখে ফেলতে পারবা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। হ্যাঁ, এটা আমরা বলি যে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস ইজ ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস আনটিল প্রুভড আদারওয়াইজ। এটা জানো, এই যে গল ব্লাডারটা যে পালপেবল হচ্ছে মেলিগনেন্সির জন্য, এই কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য, এটা কোন ল অনুযায়ী হচ্ছে? কুবয়শিয়ার্স ল অনুযায়ী হচ্ছে। তোমরা জানো যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্ট, এটা একটু ঘুরায় পেঁচায় বলে কুবয়শিয়ার্স ল, যে একটা অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টে যদি গল ব্লাডার পালপেবল হয়, দ্য কজ ইজ নট স্টোন। তার মানে কজটা কি হবে? কজটা হচ্ছে মেলিগনেন্সি। আচ্ছা, এখন দেখো আরেকটা খুব কমন কজ কি বললাম, যে কমন বাইল ডাক্টে স্টোন হওয়ার কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস। কিন্তু এটার সাথে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের বা মেলিগনেন্সির যে অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটার পার্থক্য কি? দেখো, মেলিগনেন্সিতে যেটা হচ্ছে পেইনলেস জন্ডিস, ব্যথা থাকবে না। আর স্টোন মানে কি? পাথর থাকা মানেই ব্যথা। তার মানে এই পেশেন্ট তোমাকে এরকম একটা সিনারিও দিবে যে আপার অ্যাবডোমিনাল পেইন, সাথে তার অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, সাথে ফিভার। কারণ কি? ওই যে সিবিডি তে স্টোন আছে, স্টোন থাকার কারণে পেইন হলো, স্টোন থাকার কারণে ইনফ্লামেশন হয়ে কলাঞ্জাইটিস হলো, ইনফ্লামেশন হলো, তার কারণে ফিভার হলো, আর সিবিডি তে স্টোন থাকার কারণে অবস্ট্রাকটিভ জন্ডিস হলো। তার মানে এটা ডায়াগনোসিস হবে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলিডোকোলিটিস। এই তিনটা ইকুয়েশন কেউ যদি মনে রাখতে পারো, বিলিভ ইট অর নট, তোমরা অবস্ট্রাকটিভ জন্ডিসের সার্জারিতে যত ধরনের ক্লিনিক্যাল প্রবলেম দেখ না কেন, ইউ ক্যান সলভ ইট। এটা একদম গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি। হয়তো অনেক ভাষার মারপেস থাকবে সিনারিও গুলিতে, কিন্তু এগুলিতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তাহলে এখন দেখো, লেটস প্রসিড টু আমাদের এই কি কি কোশ্চেন এসেছে বিগত বছরে, সেই প্রবলেমগুলো আমরা সলভ করি। তাহলে দেখো, 1 নাম্বার কোশ্চেন দেখো, a 50-year male presented with palpable gallbladder। একটা পালপেবল গল ব্লাডার নিয়ে সে তোমার কাছে প্রেজেন্ট করছে। হোয়াট আর দ্য কমন কজেস, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দেম ক্লিনিক্যালি? এটা একটু এটা ঠিক আসলে অবস্ট্রাকটিভ জন্ডিসের কোশ্চেন না, এটা একটু অ্যাডভান্স কোশ্চেন, যে একটা পালপেবল গল ব্লাডারের কজ কি। কারণ একটা কজ তো তুমি পড়েই ফেললা, যে এখন যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, এখানে গল ব্লাডারের ইটসেলফের প্যাথোলজি না, প্যাথোলজিকার কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, তার কারণে তোমার হচ্ছে কার্সিনোমা গল ব্লাডার পালপেবল হচ্ছে। আর 2, গল ব্লাডার ইটসেলফ এর প্যাথোলজির জন্য তো গল ব্লাডার পালপেবল হতে পারে, যেমন কি কার্সিনোমা গল ব্লাডার ইটসেলফ এর মেলিগনেন্সি হলো। 3 নাম্বার কি? 3 নাম্বার হতে পারে, তোমরা সবাই জানো, মিউকোসিল অফ দ্য গল ব্লাডারের নেকে একটা স্টোন ইনফেক্টেড হলো, ফলে গল ব্লাডার থেকে বাইল ড্রেন করতে পারলো না, বাইলটা একসময় অ্যাবজর্ব হয়ে গেল, এবং গল ব্লাডারের যে কলামনার সেল থাকে লাইনিং এপিথেলিয়াম, সে মিউকাস সিক্রেট করলো, এবং এই মিউকাসটাও ড্রেন হতে পারলো না, আস্তে আস্তে গল ব্লাডারটা এভাবে ডিস্টেন্ডেড হলো। আর 4 নম্বরে কি? ইম্পায়মা গল ব্লাডার। এই মিউকোসিলে যদি ইনফেকশন হয়ে পুঁজ তৈরি হয়, তখন আমরা সেটাকে বলবো ইম্পায়মা গল ব্লাডার। বা যে কোনো কারণে গল ব্লাডারের ভিতরে ইনফেকশন হয়ে যদি পাস ফর্মেশন হয়, লিম্পায়মা গল ব্লাডার। তার মানে পালপেবল গল ব্লাডারের 4টা কজ যদি বলতে চাও, আমরা ইম্পর্টেন্ট বলবো। 1 নম্বর বলবো গল ব্লাডার,
এর প্যাথোলজি কি কি একটা হচ্ছে কার্সিনোমা গল ব্লাডার, একটা হচ্ছে মিউকোসিল গল ব্লাডার, একটা হচ্ছে ইম্পাইমা গল ব্লাডার। আর গল ব্লাডারের নিজের প্যাথোলজি না, অন্যের প্যাথোলজির কারণে সে হয়েছে, সেটা হচ্ছে কি বললাম, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট দেম ক্লিনিক্যালি? ক্লিনিক্যালি তুমি কিভাবে পার্থক্য করবে? ক্লিনিক্যালি যদি হিস্ট্রি নাও, হিস্ট্রিতে কি পাবা? একটা ইম্পর্টেন্ট কথা, যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এর পেশেন্টের ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে। তার মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের হিস্ট্রিতে পেশেন্টের কি ফিচার্স অফ অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে, মানে তার ইয়েলো কালারেশন বা হাই কালার ইউরিন থাকবে, পেল কালার ডিস্টুল থাকবে, জেনারেলাইজড ইচিং থাকবে। আর অন্য যেগুলি বললাম যে এই কার্সিনোমা গলব্লাডার, মনে রাখবা কার্সিনোমা গলব্লাডারের পেশেন্টের কিন্তু ইউজুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না, কারণ গলব্লাডারের যে কার্সিনোমাটা হয় এটা গলব্লাডারের মেইনলি ফান্ডাস থেকে শুরু হয়। এখন চিন্তা যদি করো, দেখো যে আমরা যদি গলব্লাডারের ফান্ডাসে যদি মেলিগনেন্সি হয় তাহলে কিভাবে অবস্ট্রাকটিভ জন্ডিস হবে? অবস্ট্রাকটিভ জন্ডিস হতে গেলে অবস্ট্রাকশনটা হতে হবে বাইলের কমন চ্যানেলে, মানে কমন হেপাটিক ডাক্ট, কমন বাইল ডাক্ট, এইখানে অবস্ট্রাকশন থাকতে হবে। কিন্তু কার্সিনোমা গলব্লাডারে গ্রোথটা কোথায় থাকে? গ্রোথটা থাকে হচ্ছে গলব্লাডারের ফান্ডাসে। ফান্ডাসে গ্রোথ বা গলব্লাডারের বডিতে, সে তো অবস্ট্রাকশন করতে পারবে না। ফলে কার্সিনোমা গলব্লাডারের পেশেন্টের ইউজুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না, কিন্তু হ্যাঁ থাকতে পারে কখন? অ্যাডভান্স কেসে, ধরো গলব্লাডারের ফান্ডাস থেকে ক্যান্সারটা হয়ে এটা গলব্লাডারের বডি হয়ে, নেক হয়ে, সিস্টিক ডাক্ট হয়ে সে স্প্রেড করলো কোথায়? সিবিডিতে। তখন তার মানে এই ইনফরমেশনটা সবসময় মাথায় রাখবা। তোমরা বোকার মতো অনেক সময় বলো যে কার্সিনোমা গলব্লাডারে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না, কার্সিনোমা গলব্লাডারে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না। যদি থাকে সেটা ইন্ডিকেট করে এটা অ্যাডভান্সড কেস, কার্সিনোমা গলব্লাডারটা অ্যাডভান্সড। কারণ কি? কার্সিনোমা গলব্লাডার তো ইউজুয়ালি শুরু হয় গলব্লাডারের ফান্ডাস বা বডি থেকে, তার মানে ফান্ডাস বডিকে কার্সিনোমাটা স্প্রেড করে গলব্লাডারের নেকে এসে সিস্টিক ডাক্ট হয়ে যখন সিবিডি পর্যন্ত সে স্প্রেড করবে তখন সে অবস্ট্রাকটিভ জন্ডিস করবে। তার মানে এখানে দ্বিতীয় পার্থক্য হচ্ছে যে কার্সিনোমা গল ব্লাডারে যদি চিন্তা করে তো ইউজুয়ালি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না, খুব অ্যাডভান্সড স্টেজে গিয়ে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকতে পারে। আর মিউকোসিল গল ব্লাডার বা ইনফ্লামেটরি গল ব্লাডারে কোনো ধরনের কখনোই অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে না। তার মানে এই যে হিস্ট্রির মধ্যে খুব ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম কথা, যেটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, সেখানে অবশ্যই পেশেন্টের অবস্ট্রাকটিভ জন্ডিস এবং অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচারগুলি থাকবে। আর কার্সিনোমা গলব্লাডারে ইউজুয়ালি আর্লি স্টেজে অবস্ট্রাকটিভ জন্ডিস থাকবে না বা তার ফিচার থাকবে না। খুব অ্যাডভান্সড স্টেজে কার্সিনোমা গলব্লাডারটা যদি স্প্রেড করে সিবিডি কে ইনভলভ করে তখন তার অবস্ট্রাকটিভ জন্ডিস থাকতে পারে। আর ইম্পাইমা গলব্লাডার মানে পাস ইন দা গলব্লাডার আর মিউকোসিল ইন দা গলব্লাডার, মিউকোসিল অফ দা গলব্লাডার, এগুলিতে কখনোই অবস্ট্রাকটিভ জন্ডিস বা অবস্ট্রাকটিভ জন্ডিসের ফিচার থাকবে না। তাহলে এটা গেল ফিচার, ক্লিনিক্যাল ফিচারের মধ্যে পার্থক্য। এক্সামিনেশনের পরে কি পার্থক্য আর কি কি ফিচার আর কি কি পাবা? সেটা হচ্ছে যে কার্সিনোমা গল হেড অফ দ্য প্যানক্রিয়াস, যেহেতু একটা মেলিগনেন্সি, পেশেন্টের ওয়েট লস থাকবে, লস অফ অ্যাপেটাইট থাকবে। আবার কার্সিনোমা গল ব্লাডারও একই জিনিস, সেখানেও লস অফ অ্যাপেটাইট থাকবে, সেখানেও ওয়েট লস থাকবে, মানে এই দুটো কমন। কিন্তু মিউকোসিল বা ইম্পাইমা গল ব্লাডারে কিন্তু তোমার থাকবে না, লস অফ মানে ওয়েট লস থাকবে না। ইম্পাইমায় হয়তো একটু ফিভার টিভার থাকার কারণে লস অফ অ্যাপেটাইট থাকতে পারে, সাময়িক সময়ের জন্য। আচ্ছা, অ্যাবডোমিনাল পেইন মেইনলি থাকবে ইম্পাইমা গল ব্লাডারে, কারণ এটা একটা অ্যাকিউট কন্ডিশন, সেখানে পুঁজ তৈরি হচ্ছে, পুঁজ তৈরি হওয়ার কারণে তোমার প্রচুর পরিমাণে পেশেন্ট উইল ফিল সিভিয়ার পেইন। কিন্তু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস ইট ইজ ইউজুয়ালি পেইনলেস। কার্সিনোমা গল ব্লাডার এটাও ইউজুয়ালি পেইনলেস। অ্যাডভান্সড স্টেজে যদি তোমার সে নার্ভ ফাইবারকে ইনভলভ করে তখন হয়তো একটু পেইন সে করতে পারে। মিউকোসিল গল ব্লাডার ইট ইজ অলসো পেইনলেস। তার মানে এই চারটা কন্ডিশনের মধ্যে মেইনলি সিভিয়ারলি পেইনফুল কন্ডিশন হচ্ছে তোমার এই ইম্পাইমা গল ব্লাডার। আচ্ছা, এবার অন এক্সামিনেশনে ট্যাকিকার্ডিয়া এবং ফিভার থাকবে মেইনলি ইম্পাইমা গল ব্লাডারে, কারণ এটা একটা একিউট ইনফ্লামেটরি কন্ডিশন, পুঁজ তৈরি হয়েছে, পাস তৈরি হয়েছে। তার মানে বাকি তিনটায়, মানে কার্সিনোমা গল ব্লাডার, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এবং তোমার মিউকোসিলে কোনো ধরনের ট্যাকিকার্ডিয়া বা ফিভার মানে ইনফ্লামেশনের যে ফিচার সেটা থাকবে না। কিন্তু ইম্পাইমা গল ব্লাডারে ফিচারটা প্রেজেন্ট থাকবে, মানে ট্যাকিকার্ডিয়া থাকবে, তার ফিভার থাকবে, একটু ডিহাইড্রেট থাকতে পারে। লোকাল এক্সামিনেশনে তুমি কার্সিনোমা গল ব্লাডারে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে গল ব্লাডারটা কি পাবা? স্মুথলি ডিস্টেন্ডেড,
ঠিক তেমনি মিউকোসিল অফ দ্য গল ব্লাডারও স্মুথলি ডিস্টেন্ডেড পাবা এবং নন টেন্ডার পাবা। আর ইম্পায়ামা গল ব্লাডারে স্মুথলি ডিস্টেন্ডেড হবে না এবং কিন্তু টেন্ডার হবে। আর যেটা কার্সিনোমা গল ব্লাডার সেখানে নন টেন্ডার হবে কিন্তু হার্ড ইনকনসিস্টেন্সি হবে, ইরেগুলার সারফেস হবে। তার মানে আমি যদি আবার বলি যে গল ব্লাডারটা হাত দিয়ে যদি পালপেট করতে চাও, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে গল ব্লাডারটা পালপেবল হবে, স্মুথলি সারফেসটা হবে স্মুথ এবং নন টেন্ডার। কার্সিনোমা গল ব্লাডারে নন টেন্ডার হবে কিন্তু হার্ড ইনকনসিস্টেন্সি, সারফেসটা ইরেগুলার। মিউকোসিল অফ দ্য গল ব্লাডারে এটাও নন টেন্ডার হবে এবং এটাও স্মুথ হবে, মানে সারফেসটা হবে স্মুথ। আর ইম্পায়ামা গল ব্লাডারে মানে তুমি যদি গল ব্লাডারটা পালপেট করতে চাও, ইট উড বি টেন্ডার, ভেরি মাচ টেন্ডার, এবং এটাও একদম স্মুথ হবে না, এটা ফার্ম ইনকনসিস্টেন্সি হতে পারে। তার মানে এভাবেই তুমি ক্লিনিক্যালি যে চারটা কজ বললাম পালপেবল গল ব্লাডারকে তুমি ডিফারেন্সিয়েট করতে পারো। এরপরে দেখো এখানে এই যে হোয়াট আর দ্য কজেস অফ পালপেবল গল ব্লাডার বলা হয়ে গেছে, হোয়াট আর দ্য ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বলা হয়ে গেছে। মিউকোসিল অফ দ্য গল ব্লাডার ইজ ফর্মড, এটা তোমাদেরকে অলরেডি আমি বলেছি, এটা নিয়ে আসলে আর আলাপ করতে চাই না। যে নেকের মধ্যে একটা স্টোন ইম্প্যাক্টেড হলো গল ব্লাডারের, ফলে কি হচ্ছে গল ব্লাডার থেকে যে কন্ট্রাকশন করলে বাইলটা আর বের হয়ে গিয়ে সিবিডি তে যেতে পারছে না, ফলে একসময় কি হবে বাইলটা রিঅ্যাবজর্ব হয়ে যাবে বাই দ্য এপিথেলিয়াল সেল অফ দ্য গল ব্লাডার। এবং এপিথেলিয়াল সেল আমরা জানি যে গল ব্লাডারের যে লাইনিং এপিথেলিয়াম সেটা হচ্ছে কলামনার সেল, ইট উইল সিক্রেটস মিউকাস, সে মিউকাস সিক্রেট করবে এবং আস্তে আস্তে মিউকাসটাও তো ড্রেন হতে পারছে না, সেটা গল ব্লাডারে জমে 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 আস্তে 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 ইউনিফর্মলি গল ব্লাডারটাকে ডিস্টেন্ডেড করবে। তার মানে এটা হচ্ছে মিউকোসিল অফ দ্য গল ব্লাডার। আচ্ছা, এখানে ডাইরেক্ট কিছু কোশ্চেন আছে, রাইট ডাউন দ্য টাইপস এন্ড কজাল ফ্যাক্টরস অফ গলস্টোন ফর্মেশন, এগুলি নিয়ে আমি আসলে খুব বেশি ডিসকাশনে যেতে যাচ্ছি না। এরপর দেখো হোয়াট আর দ্য ইফেক্টস এন্ড কমপ্লিকেশনস অফ গলস্টোন, এগুলি নিয়ে আমি যেতে যাচ্ছি না, এটা তোমরা সবাই মানে গড় গড় করে মুখস্থ পারো আমি জানি। যদি গলস্টোন গল ব্লাডারে থাকে তাহলে কি করতে পারে, একিউট ইনফ্লামেশন করতে পারে, একিউট পলিসিস্টাইটিস, ক্রনিক ইনফ্লামেশন করতে পারে, ক্রনিক পলিসিস্টাইটিস, কি করতে পারে সে নেকে যদি ইম্প্যাক্টেড হয়, মিউকোসিল অফ দ্য গল ব্লাডার, ইনফেকশন হয়ে যদি পুস তৈরি হয়, ইম্পায়ামা গল ব্লাডার, তারপর কি গল ব্লাডারটা বার্স্ট করতে পারে, মানে পারফোরেশন এবং গ্যাংগ্রিন হতে পারে। তার মানে একটা গল স্টোন গল ব্লাডারে অনেকগুলি ইফেক্ট করতে পারে। এক নাম্বার কি বললাম, একিউট পলিসিস্টাইটিস করতে পারে, দুই নাম্বার ক্রনিক পলিসিস্টাইটিস করতে পারে, মিউকোসিল অফ দ্য গল ব্লাডার করতে পারে, তারপর কি করতে পারে তোমার, তারপর করতে পারে ইম্পায়ামা গল ব্লাডার করতে পারে, আর কি করতে পারে তোমার সেটা বললাম, গ্যাংগ্রিন হতে পারে, পারফোরেশন হতে পারে। আর খুব লং টার্ম কমপ্লিকেশন হচ্ছে মেলিগনেন্সি। মনে রাখবা গল ব্লাডার কার্সিনোমা গল ব্লাডার যে হয়, যেই গল ব্লাডার গুলিতে কার্সিনোমা হয় সেগুলিতে অবশ্যই স্টোন থাকে। তার মানে সব কোলিলিথিয়াসিসে কিন্তু আলটিমেট এন্ড রেজাল্ট কার্সিনোমা গল ব্লাডার না, কিন্তু সব কার্সিনোমা গল ব্লাডারই অবশ্যই একটা প্রিডিসপোজিং ফ্যাক্টর হিসেবে স্টোন থাকে। আর এই গল স্টোন অন্য কোথায় গিয়ে আর কি করতে পারে, এই গল স্টোন যদি সিবিডি তে চলে আসে তাহলে কি করতে পারে, অবস্ট্রাকটিভ জন্ডিস করতে পারে, কলাঞ্জাইটিস করতে পারে, ইনফ্লামেশন। আর কি এই ইনফেকশন হয়ে এই যদি ব্লাডে চলে যায় কলাঞ্জাইটিসটা, তখন কি হবে, সে সেপ্টিসেমিয়া করতে পারে। আচ্ছা, এই গল স্টোন যদি নিচের দিকে এসে এম্পুলা অফ ভ্যাটারের ওপেনিংটাকে অবস্ট্রাকশন করে তাহলে কি করতে পারে, বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। তোমরা জানো যে অ্যাকিউট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস, কারণ এম্পুলা অফ ভ্যাটারে এসে গল স্টোনটা যদি ইনফেক্টেড হয় তাহলে প্যানক্রিয়াটিক ডাক্টের সিক্রেশনও ডিউটেনাম বা থার্ড পার্ট অফ দ্য ইন্টেস্টাইনে ড্রেন করতে পারে না, ফলে তখন অ্যাকিউট বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস হয়। আবার তোমরা আরেকটা জিনিস জানো যে গল ব্লাডার গল স্টোন অনেক সময় তোমার ইন্টেস্টাইনের সাথে একটা ফিস্টুলা তৈরি করে, যেটাকে আমরা বলি কোলিসিস্টোএন্টেরিক ফিস্টুলা, করে সে ইন্টেস্টাইনে ঢুকে যায় এবং ইন্টেস্টাইনে ঢুকে সে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন করে। এই জিনিসটাকে আমরা বলি গলস্টোন আইলিয়াস, গলস্টোন আইলিয়াস। এই ইফেক্ট গুলি তোমরা সবাই জানো, এগুলি একটু মানে একটু জাস্ট রিক্যাপিচুলেট করে দিলাম। এবার আবার আমরা প্রবলেমে চলে আসি। আচ্ছা, দেখো 2 নাম্বার কোশ্চেনটা, 1 নাম্বার কোশ্চেনটা আমি পরে আলাপ করব, হোয়াট আর দ্য ইন্ডিকেশনস অফ এক্সপ্লোডিং অফ এ কমন বাইল ডাক্ট। দেখো, a 60-year-old man presented with non-tender progressive jaundice for last 1.5 month. On abdominal examination, he has painless cystic swelling in the right hypochondriac region. Write down the plan of investigation. How will you prepare the patient for surgery? দেখো এখানে প্রবলেমটা চিন্তা করো, একটা 60 বছর বয়স্ক একজন ভদ্রলোক, তার কি নন টেন্ডার মানে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস হচ্ছে ফর লাস্ট 1.5 মান্থ। এটা এই যখনই কথাটা বলবে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস বা নন টেন্ডার প্রোগ্রেসিভ জন্ডিস, মনে মনে তুমি সাজায় ফেলো যেটা আসলে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। আর অন অ্যাবডোমিনাল এক্সামিনেশন হি হ্যাজ পেইনলেস সিস্টিক সোয়েলিং ইন দ্য রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন। ওই যে আমি তোমাকে বলছি অনেক সময় সরাসরি পালপেবল গল ব্লাডার না বলে রাইট হাইপোকন্ড্রিয়াক
রিজিয়নে একটা স্মুথ মাস, বা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে একটা পেইনলেস সিস্টিক মাস, এইভাবে টিচাররা কোশ্চেনটা ঘুরাই দিতে পারে। এই যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়নে পেইনলেস সিস্টিক সুয়েলিং, ইট মিনস ইটস গল ব্লাডার। তার মানে এখানে এটা একটা জলবৎ তরঙ্গ হয়ে গেল যে পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস সাথে তোমার কি পালপেবল গল ব্লাডার। তাহলে এটার কি হবে, সমাধান কি হবে? যে সমাধানটা এই দেখো, এই ফার্স্ট আমি যে ইকুয়েশনটা দিয়েছিলাম, এই দেখো পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস প্লাস পালপেবল গল ব্লাডার, যেটাকে পালপেবল গল ব্লাডার না বলে কোশ্চেনে সিস্টিক মাস এট রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন। তার মানে ডায়াগনোসিস কি? অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াস। তার মানে এটার ডায়াগনোসিস হচ্ছে এটাই, যে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস। এই যে তাহলে তার মানে এই কোশ্চেনটা দেখার পর দেখো কোথাও কিন্তু তোমাকে বলে নাই যে ডায়াগনোসিস লেখো, লিখছে রাইট দ্য প্ল্যান অফ ইনভেস্টিগেশন। কিন্তু এই কোশ্চেনটা যখন লিখতে যাবা, ডায়াগনোসিসটা তুমি লিখে নিবা। যে কিভাবে লিখবা? যে পেশেন্ট প্রোফাইলস, এজ 60 ইয়ার্স, সেক্স মেল, প্রেজেন্টিং ফিচার কি? প্রোগ্রেসিভ জন্ডিস ফর লাস্ট 1 month, abdominal examination found painless cystic swelling। অতএব লিখবা, সো মাই প্রভিশনাল ডায়াগনোসিস ইজ obstructive jaundice due to carcinoma head of the pancreas। কিন্তু এতটুকু বললা, সাথে কয়েকটা ডিডিও লিখতে হবে। তাহলে ডিডি কি লেখো? স্টোন ইন দা সিবিডি, কমন বাইল ডাক্ট। আরেকটা কিন্তু হতে পারে, যেটা আমি প্রবলেমে বলি নাই, obstructive jaundice due to periampullary carcinoma। periampullary carcinoma, periampula মানে এম্পুলা ও ভ্যাটারের ওপেনিং এর চারপাশে আমরা বলি 1 থেকে 2 সেন্টিমিটারের মধ্যে যদি তোমার কোনো মেলিগনেন্সি হয়, তাহলে সেটাকে আমরা পেরিএম্পুলারি কার্সিনোমা বলি। সেখানেও কিন্তু পেইনলেস জন্ডিস হয়, কিন্তু সেটা প্রোগ্রেসিভ জন্ডিস হয় না, সেটা হয় ফ্লাকচুয়েটিং, মানে ওঠানামা করে। তাহলে তুমি এখানে দুইটা ডিডি রাখলা, একটা রাখলা প্রভিশনাল ডায়াগনোসিস একটাই, যে কার্সিনোমা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, আর ডিডি রাখলা দুটো, একটা বললা স্টোন ইন দ্য সিবিডি বা কোলিডোকোলিথিয়াসিস এন্ড উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, আর একটা রাখলা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু দ্য পেরিএম্পুলারি কার্সিনোমা। রাইট ডাউন দ্য প্ল্যান অফ ইনভেস্টিগেশন। অবস্ট্রাকটিভ জন্ডিসের ইনভেস্টিগেশনকে আমরা দুই ভাগে ভাগ করি। ফার্স্টে কিছু আমরা অনেক টিচার আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমটা আগে শুনতে চান, কেউ লিভার ফাংশন টেস্ট আগে শুনতে চান। তো যদি ভাই জিজ্ঞেস করে, তাহলে দুটো একসাথে বলে দিব, যে স্যার আমি একটা আলট্রাসোনোগ্রাম অফ হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম করবো এবং সাথে লিভার ফাংশন টেস্ট করবো, তাহলে সাপও মরবো লাঠিও ভাঙবে না। আর রিটেনে লেখার সময় তো তুমি কি, তোমার কাছে তো আর ভাইবা মুখে আর শুনতে চাচ্ছে না, সেক্ষেত্রে তুমি সুন্দরভাবে লেখো লিভার ফাংশন টেস্ট এবং আলট্রাসোনোগ্রাম অফ হোল অ্যাবডোমেন। লিভার ফাংশন টেস্টের মধ্যে আমি কোনটা কি? সিরাম বিলিরুবিন। তো সিরাম বিলিরুবিন এখানে শুধু মনে রাখবা যে শুধু লেখলেই হবে না, এর সম্ভাব্য ইন্টারপ্রিটেশনটা কিন্তু লিখতে হবে। যারা ভালো মার্কস পেতে চাও, তুমি শুধু লিখলা যে লিভার ফাংশন টেস্ট সিরাম বিলিরুবিন, তাহলে কিন্তু তুমি ফুল মার্কস পাবা না। তোমাদের মার্কস থাকে 3.5, 3.5 যদি কেউ 3.5 পেতে চাও, তাহলে যদি কোথাও তোমার কাছে ইনভেস্টিগেশন জানতে চায়, সেটা সার্জারি, মেডিসিন, গাইনি যেখানেই হোক, তোমার ডায়াগনোসিসের সম্ভাব্য ইন্টারপ্রিটেশনটা বলতে হবে। তাহলে দেখো এখন যদি তুমি করো, এখানে সিরাম বিলিরুবিন কি পাবো আমরা? ইনক্রিজ পাবো, এবং অনেক বেশি ইনক্রিজ পাবো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে। আর একটু বেশি আর একটু কম ইনক্রিজ পাবো আমরা সিবিডি স্টোনে বা কোলিডোকোলিথিয়াসিসে। ইউজুয়ালি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসে বা মেলিগনেসিতে 10 মিলিগ্রাম পার ডিএল এর বেশি থাকে সিরাম বিলিরুবিন, 10 এর উপরে থাকে। আর সিবিডি স্টোনে যতই অবস্ট্রাকটিভ জন্ডিস হোক না কেন, 10 এর উপরে উঠে খুব কম। আচ্ছা, সিরাম বিলিরুবিন বাড়লো, কিন্তু এই সিরাম বিলিরুবিন দিয়ে তো যে কোনো জন্ডিসই সিরাম বিলিরুবিন বাড়তে পারে। যে অবস্ট্রাকটিভ জন্ডিস, সেটার প্রমাণ কি? সেটার পক্ষে প্রমাণ হচ্ছে তুমি দুটো এনজাইম করো, একটা হচ্ছে এসজিপিটি আর একটা হচ্ছে সিরাম অ্যালকালাইন ফসফেটেস। এসজিপিটি উড নট বি রেজড, এসজিপিটি বাড়ে হেপাটোসেলুলার জন্ডিসে, কিন্তু সিরাম অ্যালকালাইন ফসফেটেস উড বি ইনক্রিজড। আমরা জানি সিরাম অ্যালকালাইন ফসফেটেস এর নরমাল ভ্যালু হচ্ছে 40 থেকে 130 ইন্টারন্যাশনাল ইউনিট পার লিটার। তো সিরাম অ্যালকালাইন ফসফেট উড বি ইনক্রিজড। সিরাম অ্যালকালাইন ফসফেট পারে কেন? আমরা জানি সিরাম অ্যালকালাইন ফসফেটেজ যে এনজাইমটা, অ্যালকালাইন ফসফেটেজ এনজাইমটা সিক্রেট হয় বিলিয়ারি এপিথেলিয়াম থেকে, এবং সেটা বাইলে সিক্রেট হয়। এখন যেহেতু সিবিডি তে অবস্ট্রাকশনের কারণে বাইল ড্রেন করে স্মল গাটে যেতে পারছে না, ফলে এই বাইলের মধ্যে এই যে আনড্রেইনড বাইলে যে অ্যালকালাইন ফসফেটেজ রয়ে গেল, সেটা ব্লাডে রিঅ্যাবজর্ব হয়ে ব্লাড লেভেলটা বাড়ায় দেয়, ব্লাডে এটার লেভেলটাকে বাড়ায় দেয়। তারপর সিরাম অ্যালকালাইন ফসফেটেজ যদি বাড়ে, তাহলে এটা মাথায় আনতে হবে যে এটা আমার অবস্ট্রাকটিভ জন্ডিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আরেকটা কি? আরেকটা এনজাইম আমার করি, গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। গামা গ্লুটামিল, এটা রিটেনে লিখতে পারো জিজিটি, গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ। কারণ কি? মনে রাখবে অ্যালকালাইন ফসফেটেজ
বিলিয়ারি এপিথেলিয়াম থেকে যেমন সিক্রেট হয়, বোন টিস্যু থেকেও সিক্রেট হয়। আমাদের বোন ডিজিজ, হাড়ের যে অসুখগুলিতে, সেগুলিতেও অ্যালকালাইন ফসফেটেস বাড়ে। এখন তোমার এই পেশেন্টে যে অ্যালকালাইন ফসফেটেসটা বাড়লো, এটা কি বিলিয়ারি এপিথেলিয়াম থেকে সিক্রেট হলো কিনা, নাকি এটা বোন টিস্যু থেকে সিক্রেট হলো কিনা, এটা বুঝবা কিভাবে? এটা বোঝার জন্য আমাকে গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ করতে হবে। গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ একটা এনজাইম যেটা এক্সক্লুসিভলি বিলিয়ারি এপিথেলিয়াম থেকে সিক্রেট হয় অ্যালং উইথ অ্যালকালাইন ফসফেটেস। মানে অবস্ট্রাকটিভ জন্ডিসে তাহলে অ্যালকালাইন ফসফেটেজের সাথে এই গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইজের লেভেলটাও বাড়বে। কিন্তু বোন ডিজিজ, বোনের কোনো প্যাথোলজিতে শুধু অ্যালকালাইন ফসফেটেজ বাড়বে, গামা গ্লুটামিল ট্রান্সপেপটাইডেজ বা জিজিটি বাড়বে না। তো এটা যারা একটু ভালো মার্কস পেতে চাও তারা লিখবা। এরপরে আরেকটা বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন করতে হবে, দ্যাট ইজ প্রোথ্রম্বিন টাইম। তোমরা সবাই জানো যে প্রোথ্রম্বিন টাইম অবশ্যই বাড়বে। কেন বাড়বে এটা আর আলাপ করতে চাই না, কারণ আমরা জানি যে প্রোথ্রম্বিন একটা ক্লটিং ফ্যাক্টর, সেটা হচ্ছে কি ভিটামিন কে ডিপেন্ডেন্ট। আমরা জানি ভিটামিন কে ডিপেন্ডেন্ট 3-4টা ক্লটিং ফ্যাক্টর আছে, 2, 7, 9, 10। অবস্ট্রাকটিভ জন্ডিসে ভিটামিন কে অ্যাবজর্পশনটা কমে যায়। কেন কমে যায়? ওই একই কথা, যে ভিটামিন কে কোন ধরনের ভিটামিন? ফ্যাট সলিউবল ভিটামিন। তো ফ্যাট সলিউবল ভিটামিন ফ্যাটের মতোই, ফ্যাটের ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য কি লাগে? বাইল সল্ট লাগে। কেন লাগে? ইমালসিফিকেশন এবং মাইসিলি ফর্মেশনের জন্য। তো অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টে তো ইন্টেস্টাইনে বাইলই আসতে পারছে না অবস্ট্রাকশনের জন্য। তাহলে বাইল যদি না আসতে পারে, তার মানে কি বাইল সল্টও আসতে পারবে না। বাইল সল্ট যদি না আসে, তাহলে এই ভিটামিন কে এর যেটা ফ্যাট সলিউবল ভিটামিন সেটা ইমালসিফিকেশন এবং মাইসিলি ফর্মেশন হবে না, ফলে ভিটামিন কে অ্যাবজর্ব হবে না। ফলে ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ফ্যাক্টরটা 2, 7, 9, 10 সেটা সিনথেসিস হবে না। আর আমরা জানি ফ্যাক্টর 2 হচ্ছে প্রথ্রম্বিন, ফলে প্রথ্রম্বিন টাইম উড বি রেইজ। তার মানে প্রথ্রম্বিন টাইম সাথে আইএনআর, যেটাকে বলি ইন্টারন্যাশনাল নরমালাইজড রেশিও, এটা করতে হবে। আইএনআরটা মানে কি? যে একটা রেশিও যেটা কি পেশেন্টের যে প্রথ্রম্বিন টাইম আর কন্ট্রোলের যে প্রথ্রম্বিন টাইম, এই দুটো রেশিওকে একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করলে যে রেজাল্টটা পাওয়া যায় সেটাই হচ্ছে আইএনআর। তাহলে এই প্রথ্রম্বিন টাইম উড বি ইনক্রিজড। আচ্ছা, এটা গেল বায়োকেমিক্যাল টেস্ট। বায়োকেমিক্যাল টেস্ট গুলি করে আমরা বুঝতে পারলাম যে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, কিন্তু কজটা কি? মানে এটা কি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াসের জন্য, নাকি স্টোনের জন্য, না ইয়ের জন্য? এটার জন্য আমাদেরকে ইমেজিং এর হেল্প নিতে হবে। তাহলে ফার্স্ট ইমেজিং হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম। একটা সিম্পল হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম তোমাকে অনেক ইনফরমেশন দিবে। এক নাম্বার হচ্ছে, যদি এটা সিবিডি স্টোন হয় তাহলে সে কি ইনফরমেশন দিবে? কোলিডোকোলিথিয়াসিস হলে, যদি পেশেন্টের আগে থেকে কোলিসিস্টেক্টমি না করা থাকে, গলব্লাডার থাকে, তাহলে কোলিলিথিয়াসিস এর কথা সে বলবে মাল্টিপল ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার ইন দ্য গলব্লাডার লুমেন। আর সিবিডি তে স্টোনের কথা সরাসরি বলবে না, বলবে সিবিডি উড বি ডাইলেটেড, সিবিডি ইজ ডাইলেটেড, এটার কথা সে বলবে। আর যদি কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হয়, তাহলে কিন্তু সে বলবে যে প্যানক্রিয়াসে একটা গ্রোথ আছে। পেরিয়াম্পুলারি কার্সিনোমার ক্ষেত্রেও সে বলতে পারে যে পেরিয়াম্পুলারি রিজিয়ন একটা গ্রোথ আছে। এখন নেক্সট ইনভেস্টিগেশনটা ডিপেন্ড করবে আল্ট্রাসোনোগ্রামের ফাইন্ডিংস এর উপরে। আল্ট্রাসোনোগ্রাম যদি তোমাকে বলে যে গ্রোথ আছে প্যানক্রিয়াসে, তাহলে নেক্সট ইনভেস্টিগেশন হচ্ছে তোমার সিটি স্ক্যান অফ দ্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াসিস্টিক সিস্টেম। সিটি স্ক্যান করে তুমি কিন্তু একদম বুঝে যাবা যে প্যানক্রিয়াসের হেডে গ্রোথ আছে কিনা, গ্রোথটার সাইজ কত, মোর দেন 4 সেন্টিমিটার অথবা লেস দেন 4 সেন্টিমিটার কিনা, গ্রোথটা পোর্টাল ভেইন বা সুপিরিয়র মেজেন্টিক আর্টারিকে ইনভলভ করেছে কিনা সেটা তুমি বুঝতে পারবা। এর সাথে গ্রোথটা অ্যাসোসিয়েটেড যে স্ট্রাকচার, সারাউন্ডিং স্ট্রাকচারের সাথে এর কোনো কমিউনিকেশন আছে কিনা, বা কোনো অ্যাসাইটিস ডেভেলপ করেছে কিনা, বা লিভারে কোনো মেটাস্টেসিস হয়েছে কিনা, লিম্ফ নোডস কতটুকু এক্সটেন্ট এনলার্জ হয়েছে, এগুলি ইনভলভ হয়েছে, সেগুলি তুমি বুঝতে পারবা। আচ্ছা, তার মানে আমাদের পরের ইনভেস্টিগেশনটা যে সিটি স্ক্যান যে লিখবো, এটা ডিপেন্ড করবে আল্ট্রাসোনোগ্রামের ফাইন্ডিংস উপরে। আল্ট্রাসোনোগ্রাম যদি কোনো মাস লেশনের কথা বলে, প্যানক্রিয়াটিক মাস বা অন্য কোনো মাস, তাহলে আমরা সিটি স্ক্যানে যাব। কিন্তু আল্ট্রাসোনোগ্রাম যদি কোনো মাস লেশনের কথা না বলে, সেক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেশন যদি শুধু বলে সিবিডি ডাইলেটেড, তাহলে সেক্ষেত্রে আমাদের পরবর্তী নেক্সট ইনভেস্টিগেশন হবে আইদার এমআরসিপি অর ইআরসিপি। এমআরসিপি তোমরা সবাই জানো, ম্যাগনেটিক রিজোনেন্ট কলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি, আর ইআরসিপি হচ্ছে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাফি। এমআরসিপি বেটার এই কারণে যে এমআরসিপি নন ইনভেসিভ, হ্যাঁ নন ইনভেসিভ, আর ইআরসিপি হচ্ছে ইনভেসিভ, একটা ইন্টারভেনশন প্রসিডিউর। এমআরসিপি করে আমরা কি বুঝতে পারবো? যদি সিবিডি তে স্টোন থাকে সেটা একদম ক্লিন কাট বোঝা যাবে, সিবিডি তে গ্রোথ থাকলেও সেটা বোঝা যাবে, ঠিক আছে, পেরিএম্পুলারি গ্রোথ থাকলেও সেটা বোঝা যাবে। আর ইআরসিপি করে কি করব? ইআরসিপিও ডায়াগনস্টিক, যদি কোথাও এমআরসিপির ফ্যাসিলিটি না থাকে ইআরসিপি করা যায়। এবং ইআরসিপির আবার একটা অ্যাডভান্টেজ আছে, ইআরসিপি অ্যাজ ওয়েল এস থেরাপিউটিক এন্ড ডায়াগনস্টিক। এমআরসিপি কিন্তু শুধু ডায়াগনস্টিক,
যদিও MRCP তে ডায়াগনোসিসটা বেটার হয় রাদার দেন ERCP, কিন্তু ERCP সুবিধা হচ্ছে এটা অ্যাজ ওয়েল এজ ডায়াগনস্টিক এন্ড অ্যাজ ওয়েল এজ থেরাপিউটিক। সেক্ষেত্রে কি ERCP করে আমরা স্টোন বুঝতে পারবো এবং সাথে সাথে CBD স্টোন থাকলে সেটাকে বের করেও নিয়ে আসতে পারবো, মানে আমি ইনভেস্টিগেশনের সাথে ট্রিটমেন্টও শেষ করে ফেললাম। এখন অথবা ধরো অবস্ট্রাকটিভ জন্ডিস আছে, তার মেলিগনেন্সির জন্য একটা স্ট্যাম্পিং করে আসতে পারি বা ব্রাশ সাইটোলজি করতে পারি। তাহলে এই যে রাইট দ্য প্ল্যান অফ ইনভেস্টিগেশন, এটা খুব সুন্দরভাবে বায়োকেমিক্যাল টেস্টের পরে আমাকে 3টে ইমেজিং এ যেতে হবে। আল্ট্রাসোনোগ্রামের ফাইন্ডিংস এর উপর নির্ভর করে আমার 2 ভাগ হয়ে যাবে। আল্ট্রাসোনোগ্রামে যদি মাস লেশন বা মাসের কথা বলে, কোনো লাম্পের কথা বলে ইন্ট্রাঅ্যাবডোমিনাল, তাহলে আমি চলে যাব আল্ট্রা সিটি স্ক্যান অফ দ্য অ্যাবডোমেন। আর আল্ট্রাসোনোগ্রাম যদি ওরকম মাস লেশনের কথা না বলে বরং সিবিডি ডাইলেটেশনের কথা বলে, তাহলে আমার নেক্সট ইনভেস্টিগেশন হবে MRCP অথবা ERCP। দেখো এই কোশ্চেনটা 3টা, হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি, এটা তোমরা সবাই জানো। এই কোশ্চেনটা একটু ঘুরায় করা হয়েছে। সরাসরি কোশ্চেনটা কি, হাউ উইল ইউ মেক এ পেশেন্ট ফিট, how will you make a patient prepare for the surgery with obstructive jaundice? একটা obstructive jaundice এর পেশেন্টকে তুমি সার্জারির জন্য ফিট করবা কিভাবে, এটার আনসারটা কি হতে পারে? তার মানে আগে আমাকে বুঝতে হবে যে obstructive jaundice এর পেশেন্টের ঝামেলা কোথায় কোথায় হয়। 1 নাম্বার ঝামেলা যে obstructive jaundice এর পেশেন্টের তোমার লিভার ফেলিউর ডেভেলপ করতে পারে ডিউ টু biliary stasis এর কারণে। তার মানে লিভার ফেলিউর হলে তার যে গ্লাইকোজেন স্টোরেজ কমে যেতে পারে, তাই গ্লাইকোজেন স্টোরেজ বাড়াইতে হবে। তাই আমি কি করব, এই পেশেন্টকে আমি 5% ডিএ দিব। 2 হতে পারে যে কোনো অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের লিভার ফেলিউর হয়ে হেপাটোরেনাল সিনড্রোম হতে পারে। হ্যাঁ, আমরা জানি হেপাটোরেনাল সিনড্রোম মানে কি, সাডেন ডেভেলপমেন্ট অফ একিউট রেনাল ফেলিউর ডিউ টু লিভার কজ, নট রেনাল কজ। তার এই একিউট রেনাল ফেলিউর প্রিভেন্টের জন্য, এই হেপাটোরেনাল সিনড্রোম প্রিভেনশনের জন্য আমার পেশেন্টকে ওয়েল হাইড্রেটেড করতে হবে। এই জন্য আমরা একসাথে যদি ইনফিউশন 5% দিয়ে দিই, তাহলে ওই যে আমার যে গ্লাইকোজেন স্টোরেজও হলো, আবার ইনফিউশনের ভিতরে কি 5% দিয়ে তো পানিও আছে, পেশেন্ট রিহাইড্রেটেডও হলো। 3 নাম্বার কি করব, 3 নাম্বার হচ্ছে যে এই ধরনের পেশেন্টে খুব অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টের খুব দ্রুত কলানজাইটিস হয়ে সেপ্টিসেমিয়া ডেভেলপ করতে পারে। তাই আমি এই ধরনের পেশেন্টকে অবশ্যই একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক দিব। আমরা ইউজুয়ালি সেফালোস্পোরিন গ্রুপের 2nd জেনারেশন বা 3rd জেনারেশন সেফালোস্পোরিন গ্রুপ প্রিফার করি, যেমন সেফিক্সিম, সেফিউরক্সাইম, এই ড্রাগগুলি প্রিফার করি। 4 নাম্বার হলো এই পেশেন্টের আর কি প্রবলেম হতে পারে, ওই যে বললাম যে পেশেন্টের প্রথম মিন টাইম বেশি থাকার কারণে ব্লিডিং টেন্ডেন্সি থাকতে পারে। তাই আমাকে প্রথম মিন টাইমটা কারেকশন করতে হবে। কিভাবে কারেকশন করব, আমরা ইনজেক্টেবল ভিটামিন কে দিব। ইনজেকশনটা কিভাবে দিব, আইএম দিব না আইভি দিব? অবশ্যই আইএম দিব না, কারণ আইএম দিলে কি হবে, তার তো ব্লিডিং টেন্ডেন্সি আছে, মাসেল থেকে ব্লিড করে মাসেল হিমাটোমা হবে। আমরা সরাসরি আইভি দিব, ইন্ট্রাভেনাস, ফর 3 কনজিকিউটিভ ডেজ। 3 দিন কনজিকিউটিভ দিয়ে আমি আবার তার প্রথম মিন টাইম এবং আয়নার চেক করব। যদি নরমাল হয়ে যায় তাহলে তো ভালো, আর যদি দেখো যে নরমাল হচ্ছে না, তাহলে আরো 2 থেকে 3 দিন আমি ইনজেক্টেবল ভিটামিন কে ইন্ট্রাভেনাস দিয়ে আমি আবার রিপিট করব। এরপরেও যদি কারেকশন না হয়, এটা অনেক সময় জিজ্ঞেস করে স্যাররা যে এরপরেও কারেকশন হচ্ছে না, তখন কি করবো? তখন আমরা ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দেবো, কারণ ফ্রেশ ফ্রোজেন প্লাজমার ভিতরে তোমার ক্লটিং ফ্যাক্টর থাকে। ও তখন আমি আর ভিটামিন কে দিয়ে যেহেতু আমি ঠিক করতে পারতেছি না, আমি প্রথম মিনটাকে কারেকশন করার জন্য ফ্রেশ ফ্রোজেন প্লাজমা দিব, যেটার ভিতরে প্রথম মিন থাকবে। আচ্ছা, আর কি হতে পারে, এই যে পেশেন্টের রেনাল যদি দেখো যে রিহাইড্রেশন ঠিক মতো হচ্ছে না বা রেনাল ফেলিউর বা তার ইউরিনের আউটপুট কমে যাচ্ছে, তখন আমরা ডায়াবেটিক্স ইউজ করতে পারি। কোন ডায়াবেটিক্স? এখানে ইউজুয়ালি আমরা নেফ্রোটক্সিক ডায়াবেটিক্স গুলো ইউজ করি না, যেমন থায়াজিড গ্রুপ বা ফুরসেমাইড। আমরা কি করি, 20% মেনিটল ইউজ করতে পারি। These are the preparation for obstructive jaundice before surgery, বা এই কোশ্চেনে যেটা বলা হয়েছে, how will you prepare the patient for surgery। এরপরে দেখো, আর আমরা যদিও মনে হচ্ছে যে মাত্র একটা কোশ্চেন শেষ করেছি, কিন্তু আসলে দেখবো যে এরপরের কোশ্চেনগুলি ধাপাধাপ হয়ে যাবে। দেখো, 60 years male presented to you with painless progressive jaundice and palpable gallbladder. What is your most probable diagnosis? Carcinoma head of the pancreas. Name 3 laboratory and 3 imaging investigations essential to evaluate the patient with their interpretation. Already বলে ফেলছি। ল্যাবরেটরি টেস্ট কি, সিরাম, 3 ল্যাবরেটরি, সিরাম বিলিরুবিন বেশি পাবা, প্রথম মিন টাইম ইনক্রিজ পাবা, আর অ্যালকালাইন ফসফেটিস বেশি পাবা। আর ইমেজিং ইনভেস্টিগেশনস কি, যে বললাম, আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হোল অ্যাবডোমেন, তারপর বা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াস সিস্টেম, সিটি স্ক্যান অফ দ্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, আর এমআরসিপি। ঠিক আছে, কেন করা হয়েছে এটা আগের কোশ্চেনে আমি ডিটেইল আলাপ করেছি, এগুলি কেন করেছি। দেখো, একই কোশ্চেন, a 60 years old man presented with painless progressive jaundice with palpable non-tender gallbladder. How will you approach to diagnose this case? How will you prepare this patient for patient? How will you approach to diagnose this case? Approach আমি বলি কি, একটু হিস্ট্রি নিতে হয় আর এক্সামিনেশন করতে। হিস্ট্রি অলরেডি আমি বলে ফেলছি যে এই পেশেন্টের
পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস আছে। আর কি থাকবে যে হিস্ট্রির ভিতরে অবস্ট্রাকটিভ জন্ডিসের অন্য যে ফিচারগুলি মানে পেল স্টিয়াটুরিয়া যেটাকে আমরা বলি, পেল কালার ডিসফিল, জেনারেলাইজড ইচিং, এগুলি আছে কিনা তাকে জিজ্ঞেস করবো, ওয়েট লস আছে কিনা জিজ্ঞেস করবো, লস অফ অ্যাপিটাইট আছে কিনা জিজ্ঞেস করবো। এক্সামিনেশনের মধ্যে আমি দেখবো জন্ডিসটা আছে কিনা দেখবো, স্ক্র্যাচ মার্ক চুলকানির দাগ আছে কিনা এগুলি দেখবো। হ্যাঁ, আর হাউ উইল ইউ প্রিপেয়ার, আর হচ্ছে ইনভেস্টিগেশন তো অলরেডি বলেই ফেলেছি। প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি বলা হয়ে গিয়েছে। A 40 years old lady presented with abdominal pain, fever, jaundice. What are the probable causes? এটা দেখো, এটা একটা ভেগ কোশ্চেন। অ্যাবডোমিনাল পেইন, ফিভার এন্ড জন্ডিস। এখানে যেহেতু পেইন বলা আছে, এখানে কিন্তু আর কেউ ম্যালিগনেন্সির কথা আনবা না। ফিভার এবং জন্ডিস, তার মানে এইখানে যদি আমরা প্রথম ইকুয়েশনটাই যাই, দেখো এই যে 3 নাম্বার ইকুয়েশন, আপার অ্যাবডোমিনাল পেইন, অবস্ট্রাকটিভ জন্ডিস, ফিভার, অবস্ট্রাকটিভ জন্ডিস টু কোলিডোকোলিথিসিস। তার মানে এখানে যেহেতু তোমাকে বলা হয়েছে কি, দেখো এই 40 ইয়ার্স অলরেডি অ্যাবডোমিনাল পেইন, ফিভার, কিন্তু এতটুকু বলা থাকলে তুমি কোনো ডায়াগনোসিসে পৌঁছানো কঠিন, কিন্তু জন্ডিস বলেছে। তার মানে এটার মোস্ট প্রবাবল কজেস হচ্ছে সার্জিক্যাল কজেস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলিডোকোলিথিয়াসিস। এখন তোমরা কেউ বলতে পারো স্যার মেডিসিনাল কজ হতে পারে না, হইতে পারে। তোর একিউট ভাইরাল হ্যাপাটাইটিস, তারও তো পেটে ব্যথা থাকে, তারও ফিভার থাকে, তারও তো জন্ডিস থাকে, কারণ এখানে তো জন্ডিসটা বলা নাই যেটা অবস্ট্রাকটিভ জন্ডিস কিনা। কিন্তু তারপরও যেহেতু সার্জারি পরীক্ষা দিচ্ছে, ফার্স্ট কথাটা লিখবো যে যেহেতু পেইন আছে, ফিভার আছে, জন্ডিস আছে, 1 নাম্বার কজ হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কোলিডোকোলিথিয়াসিস। অনেক সময় কলানজাইটিস এর জন্য কিন্তু এরকম থাকে, পেইন হয়, ফিভার হয়, জন্ডিস হয়। আর 3 নাম্বার তুমি একটা মেডিকেল কজ দিয়ে রাখা, একিউট ভাইরাল হ্যাপাটাইটিস। হোয়াট ইনভেস্টিগেশনস উইল ইউ টু ডিফারেন্সিয়েট দ্য কজেস? ওই যে আমি বললাম, তুমি একটা সিরাম বিলিরুবিন করো, ইনক্রিজ পাবা। তারপর এসজিপিটি করো। যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয় এসজিপিটি বাড়বে না, কিন্তু যদি ভাইরাল হ্যাপাটাইটিস হয় এসজিপিটি বাড়বে। আর অ্যালকালাইন ফসফেটেস করো, অবস্ট্রাকটিভ জন্ডিস হলে বাড়বে, আর ভাইরাল হ্যাপাটাইটিস বা হেপাটোসেলুলার জন্ডিস হলে বাড়বে না। 4 নাম্বার কি, তুমি যেটা বললাম আমি তোমাকে করো, ওই প্রথম মিন টাইম করো, ইনক্রিজ পাবা অবস্ট্রাকটিভ জন্ডিসে। আর যদি হেপাটোসেলুলার জন্ডিস বা ভাইরাল হ্যাপাটাইটিসের কারণে হয় সেটা তো বাড়বে না। ভাইরাল মার্কার করতে পারো, ভাইরাল মার্কার তুমি এই ভাইরাল হ্যাপাটাইটিসে বেশি পাবা, আর ইয়েতে তুমি কম পাবা। আর ভাইরাল হ্যাপাটাইটিস আর অবস্ট্রাকটিভ জন্ডিসের ভাইরাল মার্কার গুলি পজিটিভ হবে না। এইভাবে এটা করতে পারো। তার মানে এই কোশ্চেনটা একটা ভেগ কোশ্চেন, মানে এখানে শুধু জন্ডিস বলা হয়েছে, অবস্ট্রাকটিভ জন্ডিস বলা হয়নি। এখানে মেডিসিনের কজ একটু আনতে হবে। টিউবার ম্যানেজমেন্ট এটা আমরা পরে পড়বো, এটা ডাইরেক্ট কোশ্চেন। আমি প্রবলেম গুলো আগে শেষ করি। তাহলে দেখো এরপরের কোশ্চেন দেখো, a 30 years old man presented with painless progressive jaundice with palpable non-tender lump in the right. What are the possible causes? এটা আগেই বলা হয়ে গেছে। দেখো, give a flow chart of the investigation to reach a definition. ফ্লো চার্ট মানে আসলে এটা ইয়ের কিছু না, একটা বায়োকেমিক্যাল ফ্লো চার্ট করবো, ওই যে পার্থক্য করার জন্য যে সিরাম বিলিরুবিন ইনক্রিজড হবে অবস্ট্রাকটিভ জন্ডিস এবং অন্য জন্ডিসে, তারপর অ্যালকালাইন ফসফেটেস ইনক্রিজড হবে শুধু অবস্ট্রাকটিভ জন্ডিসে, আর এসজিপিটি ইনক্রিজড হবে হেপাটোসেলুলার জন্ডিসে। এই প্রথম মিন টাইম ইনক্রিজড হবে অবস্ট্রাকটিভ জন্ডিসে। এটা একটা চার্ট হইলো। আর ওইদিকে আরেকটা চার্ট করবা ইমেজিং এর, আল্ট্রাসোনোগ্রাম দিয়ে ওইভাবে ফ্লো চার্ট এভাবে দুইটা অ্যারো দিবা। একটা অ্যারোতে দিবা যে মাস লেশন, আর একটা দিবা সিবিডি ডাইলেটেশন। মাস লেশনের নিচে অ্যারো দিয়ে লিখবা সিটি স্ক্যান অফ দ্য হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেম, আর সিবিডি ডাইলেটেশনের নিচে দিয়ে এমআরসিপি আর ইআরসিপি। তাহলে দেখো, হাউ উইল ইউ প্রিপেয়ার ফর সার্জারি, সেটা তো অনেক বলা হয়েছে, এটা নিয়ে আর বলার কিছু নেই। যে পয়েন্টগুলি বললাম যে ওয়েল হাইড্রেশন, ইনফিউশন 5% দিয়ে, ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক, তারপর ভিটামিন কে, ইনজেক্টেবল ভিটামিন কে, তারপর মেনিটল ডায়াবেটিক্স, এগুলি। এইটার পরেরটাও একই কোশ্চেন, এ 55-year-old man presented with painless progressive jaundice, এগুলি নিয়ে কিছু বলতে চাই না, একই জিনিস, একই। 3 নাম্বার এটাও একই। দেখো, 60 years old man presented to you with painless progressive jaundice and palpable gallbladder. A 60 years old with painless progressive jaundice with palpable non-tender gallbladder, মানে এগুলি সবই হচ্ছে obstructive jaundice due to carcinoma heredor। আচ্ছা, এখানে যদি প্রোগ্রেসিভ জন্ডিস না বলে যদি বলতো ফ্লাকচুয়েটিং জন্ডিস কিন্তু পেইনলেস, তাহলে ডায়াগনোসিস একটু চেঞ্জ হতো, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিএমপুলারি কার্সিনোমা। আচ্ছা, এরপর দেখো এই 8 নাম্বার কোশ্চেনটা দেখো, a 50 years old man presented with painless progressive jaundice and weight loss over last 2 months. Hematological and biochemical investigations showed hemoglobin 7 gram, elevated ESR, serum bilirubin 10 milligram, and alkaline phosphatase over 1200.
Prothrombin mean time of this patient is markedly raised. Chest X-ray reveal multiple circumscribed radio-opaque shadows in both lungs. What are the probable differential diagnosis? দেখো এটা বোঝাই যাচ্ছে যে এটা একটা মেলিগনেন্সি, এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। কেন অবস্ট্রাকটিভ জন্ডিস? বিলিরুবিন বেশি 10, আবার কি অ্যালকালাইন ফসফেটেস বেশি, মানে সিরাম বিলিরুবিন ইনক্রিজ, তার মানে জন্ডিস, সাথে অ্যালকালাইন ফসফেটেস 1200। আমরা জানি অ্যালকালাইন ফসফেটেসের নরমাল লেভেল হচ্ছে 40 থেকে 130, তার মানে এটা মাস্ট বি একটা অবস্ট্রাকটিভ জন্ডিস। এখন কেন কেন হচ্ছে, এই দেখো এটা পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস এবং ওয়েট লস, তার মানে এটা একটা মেলিগনেন্সি, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মেলিগনেন্সি, তার এনিমিয়া আছে এবং প্রথম মিন টাইম রেস্ট। এবং এইটার উদ্দেশ্য কি, যে চেস্ট এক্সরে রিভিল মাল্টিপল, তার মানে এটা অলরেডি মেটাস্টেসিস হয়ে গেছে কোথায়, চেস্ট। তার মানে প্রবল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস দুইটা, একটা দেখো কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস উইথ পালমোনারি মেটাস্টেসিস, আর দ্বিতীয় সেটাও তুমি মেলিগনেন্সি লেখো, পেরিএম্পুলারি কার্সিনোমা লেখো, সেটাও তো মেলিগনেন্সি। সেখানে হয়তো প্রোগ্রেসিভ জন্ডিস হবে না, সেখানে ফ্লাকচুয়েটিং জন্ডিস হবে, কিন্তু বাকি ফিচারগুলি এটার মধ্যেই থাকবে। তার মানে এখানে দুইটা সুন্দর ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে, অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস উইথ পালমোনারি মেটাস্টেসিস, আর আরেকটা ডায়াগনোসিস হবে অবস্ট্রাকটিভ জন্ডিস, যদি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস হবে অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু পেরিএম্পুলারি কার্সিনোমা উইথ পেরিএম্পুলারি কার্সিনোমা। ইজ দেয়ার এনি রোল ইআরসিপি হিয়ার? হ্যাঁ, হতে পারে। কার্সিনোমা অফ দ্য হেড অফ দ্য প্যানক্রিয়াসে ইআরসিপি রোল আছে, যেহেতু অবশ্যই, এবং এখানে আরো বেশি আছে। কেন? এটা অলরেডি মেটাস্টেসিস হয়ে গেছে। হ্যাঁ, এখানে অবশ্যই মানে there is a definitive role of ERCP in here, কারণ as because the malignancy has been মানে spreading to the lung, metastasis, so আমরা কোনো কিউরেটিভ সার্জারি করতে পারবো না। কিউরেটিভ সার্জারি আমরা ইউজুয়ালি কি করি, কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস বা পেরিএম্পুলারি কার্সিনোমা আমরা হুইপলস প্রসিডিউর করি, তো এখানে আমরা করতে পারবো না। কিন্তু কি হবে, পেশেন্টের পেলিয়েশন, পেশেন্ট যে কষ্টটা পায়, মনে রাখবা অবস্ট্রাকটিভ জন্ডিসে পেশেন্ট কষ্ট পায় মেলিগনেন্সির কারণে, যে অবস্ট্রাকটিভ জন্ডিস সেটা জন্ডিসের কারণে, কারণ জন্ডিস বেশি হলে তার সারা শরীর চুলকায়, ইচিং হয়, অ্যানোরেক্সিয়া থাকে, খেতে ইচ্ছা করে না, নসিয়া থাকে। ফলে তুমি জন্ডিসটা কমানোর জন্য ইউ ক্যান গিভ দ্য পেলিয়েশন অফ দ্য ট্রিটমেন্ট বাই ইআরসিপি স্টেন্টিং। তুমি সিবিডি তে স্টেন্টিং করতে পারো, স্টেন্ট দিয়ে সিবিডিটাকে ডাইরেক্ট করতে পারো, সিবিডির অবস্ট্রাকশনটা রিলিফ করতে পারো। ফলে there is a gradual decrease of the jaundice and patient got definitive palliation. পেশেন্টের পেইন সাবসাইড করবে, পেশেন্টের অ্যানোরেক্সিয়া একটু সাবসাইড করবে, পেশেন্টের জন্ডিসটা একটু রিলিফ হবে, পেশেন্টের ভমিটিং, নসিয়া ভমিটিং থেকে সে রিলিফ পাবে, পেশেন্টের ইচিং, যেটা ইচিং থেকে সে রিলিফ পাবে। হাউ উইল ইউ কারেক্ট দ্য প্রথম মিন টাইম? অলরেডি বলছি, কি দিবা, ইনজেক্টেবল ভিটামিন কে ইন ইন্টারভেনাস রুট ফর সাবসিকুয়েন্ট 3 days। দেখো এই কোশ্চেনটা একটু ট্রিক্স আছে, দেখছো যে এটা চেস্ট এক্সরে রিভিল মাল্টিপল, মানে এটা যে লাংয়ে মেটাস্টেসিস, এবং এই জন্য তার ইআরসিপি রোল আছে। আচ্ছা, এখানে দেখো এটা ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো 40 years old প্রেজেন্ট উইথ পেইনফুল জন্ডিস, ফিভার উইথ চিলস এন্ড রাইগর উইথ ইন্টারমিটেন্ট জন্ডিস। এটা একদম ক্লিন কাট, দিস ইজ এ কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস, কারণ ওই যে স্টোন থাকার কারণে পেইন হবে, এবং সাথে ফিভার, ওই কলাঞ্জাইটিস থাকার কারণে কলাঞ্জাইটিসের ফিভারটা খুব হাই গ্রেড ফিভার হয় উইথ চিলস এন্ড রাইগর, আর ইন্টারমিটেন্ট জন্ডিস। আমরা জানি জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিস 3 ধরনের হয়, একটা হচ্ছে প্রোগ্রেসিভ জন্ডিস, সেটা হচ্ছে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস, ফ্লাকচুয়েটিং জন্ডিস সেটা হচ্ছে পেরিএম্পুলারি কার্সিনোমা, আর ইন্টারমিটেন্ট জন্ডিস মানে মাঝে মাঝে জন্ডিস থাকে আর মাঝে মাঝে একদম থাকে না, সেটা এর জন্য। তাহলে হোয়াট ইজ ইউর ইমপ্রেশন রিগার্ডিং ডায়াগনোসিস? মাই ইমপ্রেশন হচ্ছে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস ডিউ টু কার্সিনোমা, ডিউ টু কোলিডোকোলিথিয়াসিস। মেনশন 3 ইম্পর্টেন্ট বায়োকেমিক্যাল চেঞ্জ। একদম ইজি। বায়োকেমিক্যাল চেঞ্জ কি? ওই যে বললাম সিরাম বিলিরুবিন বাড়বে, অবস্ট্রাকটিভ জন্ডিস যেহেতু সিরাম অ্যালকালাইন ফসফেটেস বাড়বে, আর কি প্রথ্রম্বিন টাইম এবং আয়নার বাড়বে। হাউ ইট ইজ পসিবল টু হ্যান্ডেল দ্য কেস উইদাউট সার্জারি? হ্যাঁ, এটা পসিবল, কারণ আমাদের স্টোন কোথায়, সিবিডিতে। সিবিডিতে যদি স্টোন থাকে কোলিডোকোলিথিয়াসিসের, আমরা কি করি, সার্জারি না করে আমরা এখন আধুনিক যুগে আমরা যা করি, যেটা করা উচিত সেটা হচ্ছে ইআরসিপি, ইআরসিপি রিমুভাল অফ দ্য স্টোন। আমরা ইআরসিপি করে সিবিডি থেকে স্টোন রিমুভ করবো, ফলোড বাই কিছুদিন পরে আমরা গলব্লাডারটাও রিমুভ করে দিতে হবে। গলব্লাডারটা তুমি ইআরসিপি করে রিমুভ করতে পারবে না, সেটা তোমাকে সার্জারি করেই করতে হবে, ল্যাপারোস্কোপি, পলিসিস্টেক্টমি। মনে রাখবা, যেই সিবিডিতে স্টোন আছে শিওর থাকো 100% তার গলব্লাডারের স্টোন আছে। তবে কিছু কিছু পেশেন্ট আছে যাদের আগে গলব্লাডারের স্টোন ছিল, হয়তো তুমি পলিসিস্টেক্টমি করা আছে, 7-8 বছর পরে তার আবার সিবিডিতে স্টোন হলো, তাদের তো আর পলিসিস্টেক্টমি করা লাগবে না, কারণ তাদের পলিসিস্টেক্টমি করাই হয়ে গেছে। কিন্তু যেই রোগীর গলব্লাডার আছে সাথে সিবিডিতে স্টোন আছে, তুমি শিওর থাকো তার গলব্লাডারও পাথর আছে। তার মানে এখানে ইআরসিপির রোল হচ্ছে যে আমি সিবিডি থেকে স্টোন এক্সট্রাকশনের জন্য, এটাকেই বলছে যে এটা
it is possible to handle case without surgery initially. CBD stone clearance এর জন্য আমার সার্জারির দরকার পড়বে না, আমি ERCP করেই রিমুভ করতে পারবো। এখন দেখো পরের কোশ্চেনটা দেখো, a 70 years old man presented with upper abdominal pain, anorexia, weight loss, jaundice and palpable gallbladder, এগুলো অনেক একই জিনিস, 3 ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস বুঝাই যাচ্ছে। ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, ওই লেখো carcinoma head of the pancreas, periampullary carcinoma or CBD stone. Mention the role of ERCP, MRCP for this patient, already বলছি যে MRCP বলবে যে তার স্টোনটা আছে কিনা বা তার কোনো পেরিয়াম্পুলারি রিজনে কোনো গ্রোথ আছে কিনা। ঠিক, আর ইআরসিপি করে তুমি স্টোন থাকলে স্টোনটা এক্সট্রাক্ট করতে পারবা, বা মেলিগনেন্সি হলে তুমি স্ট্যান্টিং করে তার জন্ডিস রিলিভ করতে পারবা। হোয়াট স্পেসিফিক প্রি-অপারেটিভ মেজার্স উইল ইউ টেক টু প্রিভেন্ট কমন মরবিডিটিস অফ দ্য পেশেন্ট? এটা ওই একই কোশ্চেন, হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট অফ দ্য পেশেন্ট ফর সার্জারি ফর হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর সার্জারি উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস, ওই এই যে কোশ্চেনটা আমি বারবার আলাপ করেছি। আচ্ছা, এ 40 years old man have a one recent with intermittent jaundice with right upper quadrant pain, একই। how history helps in diagnosis? এটা পেইন থাকবে, মানে এটা বুঝাই যাচ্ছে যে ব্যথা প্লাস জন্ডিস। একটা কথা মনে রাখবা যে আগে ব্যথা পরে জন্ডিস, এটা হচ্ছে স্টোন, আর আগে জন্ডিস পরে ব্যথা সেটা হচ্ছে মেলিগনেন্সি, অথবা ব্যথা নাই সেটা হচ্ছে মেলিগনেন্সি। মানে আগে ব্যথা হবে পরে জন্ডিস হবে, সেটা হচ্ছে অবশ্যই সিবিডি স্টোন বা কোলিডোকুলিথিয়াসিস। আর আগে জন্ডিস দিয়ে শুরু হবে, ব্যথা থাকতেও পারে বা নাও থাকতে পারে, পরে ব্যথা থাকতে আসতেও পারে বা নাও আসতে পারে, সেটা হচ্ছে মেলিগনেন্সি। তাহলে এখানে হিস্ট্রিটা হেল্প করবে কি হবে, এটাই বলবা যে আমার এখানে দেখে মনে হচ্ছে যে হিস্ট্রিতে আমার ইন্টারমিটেন্ট জন্ডিস আছে এবং আপার কোয়াড্রান্ট, এবং দেখবো আমার একটা ফিভার উইথ চিলস এন্ড রাইগর আছে কিনা, মানে যেটা আমরা 4 কোর্স ট্রায়াড বলি, অ্যাবডোমিনাল পেইন, অবস্ট্রাকটিভ জন্ডিস উইথ হাই গ্রেড ফিভার, 4 কোর্স ট্রায়াড। এটা ইন্ডিকেট করে কলানজাইটিস। কেন কলানজাইটিস হচ্ছে? সিবিডি স্টোন। আর কি এইটা হিস্ট্রিতে আর কি পেতে পারো, যে স্ক্র্যাচ জেনারেলাইজড ইচিং, পেল কালারড স্টুল, তার মানে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস, এটা তোমাকে ইয়ে করতে পারে। হোয়াট আর দ্য এক্সপেক্টেড রেশনাল ইনভেস্টিগেশন ইন দিস কেস? এটা তোমাকে বলছি, সে বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন গুলো বলবো, এরপর আলট্রাসোনোগ্রাম বলবা, এরপর এমআরসিপি করতে পারবা। হোয়াট স্পেসিফিক প্রি অপারেটিভ মেজার্স? এটাও একই, ওই একই ধান মানতে শিবের গানের মতো একই জিনিস বারবার, যে অবস্ট্রাকটিভ জন্ডিসের পেশেন্টকে তুমি কিভাবে প্রিপেয়ার করবা। তার মানে দেখো এই কোশ্চেনটা কত ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কোশ্চেনের পরে এটা লেজ লাগাই দিছে। A 40 years old lady presented with yellow coloration of eye, high color urine and generalized itching, তার মানে এটা বোঝা যাচ্ছে এটা অবস্ট্রাকটিভ জন্ডিস। কেন অবস্ট্রাকটিভ জন্ডিস সেটা কিন্তু এখানে বলে নাই, কারণ এখানে পেইনের কথা বলা নাই, বা পেইন আছে কি নাই সেটা উল্লেখ নাই, জ্বর আছে কি নাই সেটা উল্লেখ নেই, তার মানে এটা একটা অবস্ট্রাকটিভ জন্ডিস, যে কোনো কারণে হতে পারে। হাউ উইল ইউ টেক হিস্ট্রি এন্ড এক্সামিন দ্য পেশেন্ট? এটা তো বলছি যে তুমি যে তিনটার মধ্যে পার্থক্য করবা, মেইনলি কি, carcinoma head of the pancreas, periampullary carcinoma আর CBD stone। carcinoma head of the pancreas এ painless progressive jaundice হবে, periampullary carcinoma fluctuating jaundice হবে, আর CBD stone এ কি হবে তোমার, ইন্টারমিটেন্ট জন্ডিস হবে। এরপর কি আর হিস্ট্রিতে আর কিভাবে আর কি পার্থক্য পাবা? সিবিডি স্টোন হলে ফিভার উইথ চিলস এন্ড রাইগর থাকতে পারে, কিন্তু আর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন থাকবে, যেটা কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস বা পেরিয়াম্পুলারি কার্সিনোমা অ্যাবসেন্ট থাকবে। হিস্ট্রিতে আর কি পাবা, ওই হিস্ট্রিতে তুমি এইটাই, যদি মেলিগনেন্সি হয় তাহলে ওয়েট লস, লস অফ অ্যাপেটাইট পাবা, যেটা তুমি সিবিডি স্টোনে পাবা না। ইনভেস্টিগেশন অফ দ্য পেশেন্ট এটা অলরেডি বলা হয়ে গেছে। হোয়াট মেজার্স উইল ইউ টেক বিফোর দ্য অপারেশন টু প্রিভেন্ট কমপ্লিকেশন? ওই একই জিনিস, যে হাউ উইল ইউ প্রিপেয়ার এ পেশেন্ট ফর সার্জারি উইথ অবস্ট্রাকটিভ জন্ডিস। এরপরটাও একই, দেখো, হে 30-70 years old man presented with painless persistent progressive jaundice, এটা ওই carcinoma head of the pancreas। ওই কিভাবে প্রি অপারেটিভ মেজার নিবা, হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট ফ্লাকচুয়েটিং ফ্রম ইন্টারমিটেন্ট জন্ডিস ক্লিনিক্যালি? এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, যে একটা ফ্লাকচুয়েটিং জন্ডিস থেকে ইন্টারমিটেন্ট জন্ডিসকে ক্লিনিক্যালি, ফ্লাকচুয়েটিং মানে ফ্লাকচুয়েট করবে জন্ডিসটা, বাট ইট নেভার টাচেস দ্য বেস লাইন, মানে পেশেন্টের জন্ডিস একদম নাই হয়ে যাবে না। আর ইন্টারমিটেন্ট জন্ডিস হচ্ছে যে পেশেন্টের জন্ডিস উইল ডিসঅ্যাপিয়ার, it will touches the baseline serum bilirubin, then again reappears. তাহলে intermittent jaundice হয় usually stone আর fluctuating jaundice হয় usually periampullary carcinoma। তাহলে intermittent jaundice যেহেতু স্টোনের কারণে হয়, তাই ক্লিনিক্যালি এই পেশেন্টের কি থাকবে, ফিভার থাকবে, অ্যাবডোমিনাল পেইন থাকবে। কিন্তু fluctuating jaundice যেহেতু মেলিগনেন্সির কারণে হচ্ছে periampullary carcinoma, এর তেমন কোনো ফিভার বা এর কোনো অ্যাবডোমিনাল পেইন থাকবে না। এরপরটাই একই, পেইনলেস প্রোগ্রেসিভ জন্ডিস, এটা আর কিছু বলার দরকার নাই।
দেখো এই 40 ইয়ার্স ওল্ডেরই প্রেজেন্টেড উইথ জন্ডিস ফিভার অ্যাবডোমিনাল পেইন, এটা আলোচনা করা হয়ে গেছে, এখানে আর কিছু নাই, এগুলো সব একই কোশ্চেনই। এই দেখো যে a 40 years old female patient with right upper abdominal pain and jaundice, and she has a scratch mark over the hand and feet and gallbladder is not palpable. এটা হচ্ছে সোজাসুজি স্টোন। আমরা তোমাদেরকে বলছি যে স্টোন যদি কুয়েশিয়াস ল এর অনুযায়ী যদি অবস্ট্রাকটিভ জন্ডিস থাকে এবং গলব্লাডার পালপেবল হয় তাহলে কজটা স্টোন না, তার মানে গলব্লাডার যদি পালপেবল না হয় তাহলে কজটা স্টোন। ঠিক আছে, কারণ কি দেখো তার জ্বর আছে, তার ব্যথা আছে, জন্ডিস আছে, এবং জন্ডিসটা কি অবশ্যই অবস্ট্রাকটিভ জন্ডিস, কেন যে স্ক্র্যাচ মার্ক, চুলকানির দাগ, আর গলব্লাডারটা পালপেবল না, তার মানে এটা সিবিডি স্টোন। একই 40 years old man, upper abdominal pain, fever, intermittent jaundice, এমনি এটা একদম ক্লাসিক্যাল সিবিডি স্টোন। তার মানে সিবিডি স্টোন থাকলে এরকম পেইন থাকে, ফিভার থাকে, ইন্টারমিটেন্ট জন্ডিস থাকে। একই এটা carcinoma head of the pancreas, a 65 years old man, patient presented with painless lump in the right upper abdomen and progressive jaundice. 21 এই পরের কোশ্চেন আসবে, 60 years old man, patient presents with deep progressive jaundice, itching all over the body, একই। So what are the laboratory investigations will you do to establish diagnosis of obstructive jaundice? ওই যে সিরাম বিলিরুবিন করবা, তারপর কি অ্যালকালাইন ফসফেটেস করবা, জিজিটি যেটা বললাম গামা গ্লুটামিন ট্রান্সপেপটাইডেস করবা, এটাও বাড়া থাকবে, আর হচ্ছে প্রথ্রম্বিন টাইম করবা, এগুলো সব। এখানে আর বেশি কিছু নাই, সব একই 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 কোশ্চেন বারবার রিপিট করা হচ্ছে। এখানে দেখো যে হাউ উইল ইউ প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি ফর একটা লিস্ট দ্য কমপ্লিকেশনস ইফ ইউ ডু নট অপারেট, ইফ ইউ ডু অপারেশন ইন আনপ্রিপেয়ার্ড পেশেন্ট। এটা কিন্তু বলে দিচ্ছি যে রিহাইড্রেশন যদি না করো ভালো মতো তাহলে কি হবে, তোমার হেপাটোরেনাল সিনড্রোম হবে। গ্লাইকোজেন স্টোরেজ, গ্লুকোজ ইনফিউশন যদি না দাও হেপাটিক ফেইলিউর হবে। তুমি অ্যান্টিবায়োটিক যদি না দাও তাহলে কি হবে, কলানজাইটিস হয়ে সেপ্টিসেমিয়া হবে। তুমি যদি প্রথম টাইম কারেকশন না করো তাহলে কি হবে, কোয়াগুলোপ্যাথি হবে। এখানে দেখো ডাইরেক্ট কোশ্চেন, এগুলি নিয়ে আমি আসলে আর পড়তে চাইছি না। এখানে দেখো লাস্ট কোশ্চেন দেখো, হোয়াট আর দ্য ডেঞ্জারস অফ অপারেশন ইন অবস্ট্রাকটিভ জন্ডিস, একটু আগে যেটা বললাম যে হেপাটোরেনাল সিনড্রোম, কলানজাইটিস, সেপ্টিসেমিয়া, এটা একই কোশ্চেন ওই আগের মতোই। ডিপ 45-year-old ফিমেল উইথ ডিপ প্রোগ্রেসিভ জন্ডিস, নন টেন্ডার গ্লোবুলার মাস। তো দেখো দিস ইজ অ্যাকচুয়ালি অল অ্যাবাউট জন্ডিস সার্জিক্যাল পার্সপেক্টিভ, ইন দ্য পার্সপেক্টিভ অফ হেপাটোবিলিয়ারি। তার মানে দেখো এই একটা সিঙ্গেল কোশ্চেন, দুইটা, একটা মেলিগনেন্সি জন্ডিস মানে কার্সিনোমা হেড অফ দ্য প্যানক্রিয়াস এর অবস্ট্রাকটিভ জন্ডিস, বা সাথে পেরিয়াম কোলিয়ারি কার্সিনোমার জন্ডিস, আর হচ্ছে কমন বাইল ডাক্ট স্টোন, সিবিডি স্টোনের জন্ডিস। এগুলি যদি তোমরা এই প্রবলেমগুলি ভালো মতো বুঝো, বা যেটা বললাম খুব সহজেই বোঝা যাচ্ছে যে খুব ভ্যারাইটিস অফ প্রবলেম নাই, কিন্তু ঘুরে ফিরে সেই একই। তো আজকের আলোচনা এতটুকুই থাকুক জন্ডিসটা। এরপর নেক্সট ক্লাসে আমরা হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের যে একিউট অ্যাবডোমিনাল কন্ডিশন গুলি নিয়ে ওগুলি একসাথে পড়াবো, যেমন একিউট কোলিসিস্টাইটিস সাথে একিউট প্যানক্রিয়াটাইটিস। জান্নাত কি আছো? জি, আসসালামু আলাইকুম স্যার। স্যার আজকে আর তেমন কোনো কোশ্চেন নেই, আপনার সিনারিও বেসড গুলো এতভাবে আপনি ডিসকাশন করে দিয়েছেন স্যার, আর কোনো কোশ্চেন নেই। আপনি বললে তাহলে আমরা আজকে শেষ করে দিতে পারি। হ্যাঁ আজকে শেষ করি। অনেক ধন্যবাদ জান্নাত এবং এক্সিস মেডিকেল স্কুল তোমাদের সবাইকে, এবং যারা সুপ্রিয় ছাত্রছাত্রী যারা এত রাত ধরে ধৈর্য নিয়ে আমাকে শুনছিল সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ নেক্সট উইকে আমরা আবার একই সময় শুক্রবার রাতে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়াটিক সিস্টেমের অন্য কোশ্চেনগুলি নিয়ে পরবর্তী যে কোশ্চেনগুলি নিয়ে আলাপ করব। জি স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আমরা নেক্সট উইক আবার চলে আসবো। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।